জি, আমাদের অ্যাটেন্ডেন্স শিট অনুযায়ী আজকে হচ্ছে আমাদের 15 নম্বর ক্লাস, আর 15 নম্বর ক্লাস অনুযায়ী আজকে আমরা ক্যামেরা অ্যানিমেশন দেখব। খুব ইন্টারেস্টিং ক্লাস। আজকে আমরা ক্যামেরা অ্যানিমেশনের সাথে সাথে অনেকগুলো ট্যাগ সম্পর্কে জানবো। সো আমরা সিনেমা 4ds24 ওপেন করতেছি। এখন দেখেন, একটু বলি আগে, ক্যামেরা অ্যানিমেশন কিন্তু সুপার ইম্পর্টেন্ট, বুঝছেন? মানে আপনি যদি আমার পোর্টফোলিও দেখেন, আমার ম্যাক্সিমাম কাজে কিন্তু আসলে প্রোডাক্ট অ্যানিমেশন অথবা ক্যামেরা অ্যানিমেশনের উপরে ডিপেন্ডেন্ট। দেখেন এই প্রজেক্টটা আমি দেখাচ্ছি, এই প্রজেক্টটা আপনাদের ব্রেকডাউন করেও দেখাবো। খেয়াল করেন, এখানে কিন্তু আমরা ক্যামেরা অ্যানিমেশন দিয়েই পুরোটা কাজ করছি। বেসিক্যালি সামান্য একটু ফেরিস হুইলটা অ্যানিমেশন আছে, একটা ক্লথ অ্যানিমেশন আছে, বাট মোস্টলি কিন্তু ক্যামেরা অ্যানিমেশন। আর ক্যামেরা অ্যানিমেশন হচ্ছে একটা আর্টিস্টিক সাবজেক্ট। এটার জন্য আপনাকে সিনেমাটোগ্রাফি সম্পর্কে কিছুটা আইডিয়া থাকলে ভালো হবে। এবং আমি আপনাকে আমার জানা যতগুলো টেকনিক আছে সব দেখায় দিব, বাট স্টিল এটা রপ্ত করতে আপনার কিছুটা সময় লাগবে, ইন আ সেন্স যে আপনার মানে ক্রিয়েটিভ প্রজেক্টগুলো ক্রিয়েটিভভাবে কীভাবে আমি ক্যামেরা অ্যানিমেশনকে ইমপ্লিমেন্ট করব এটা বুঝতে একটু সময় লাগবে। হ্যাঁ, এটাতে অসুবিধা নেই, কিন্তু টেকনিক্যাল পার্টটা আপনার আজকে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এখন সিনেমা 4Dতে ক্যামেরা অ্যানিমেশন অনেকভাবেই করা যায়। মানে সব কিছু অনেকভাবেই করা যায়, বাট মোস্ট প্রমিনেন্ট যে 3-4টা ওয়ে আছে যেগুলো সবচেয়ে বেশি ইউজ হয়, ওগুলো আমি দেখা দেওয়ার চেষ্টা করবো, এবং একই ফাঁকে আমি এই প্রজেক্টটা করে দেখানোর ইনশাল্লাহ চেষ্টা করবো। অলরাইট, সো বাই সেইং দ্যাট আমরা হচ্ছে যে সিনেমা 4D ওপেন করতেছি। হ্যাঁ, ওপেন হচ্ছে পিছনে। আমাদের কিন্তু আরেকটা ব্যাচ শুরু হয়ে গেছে গত 31 তারিখে, একটা মাত্র ক্লাস হয়েছে। আপনাদের কাছে যদি মনে হয় ফিরোজ ভাই অ্যাটলিস্ট ইফোর্টটা দেয়, তাহলে আপনারা চাইলে রেফার করতে পারেন স্টুডেন্ট। এখনও ভর্তি চলতেছে, ওইটাতে স্টুডেন্ট একটু কম আছে, তো চাইলে আরামে ক্লাস করতে পারবে যে কেউ, আপনাদের পরিচিত যে কাউকে বলতে পারেন। আচ্ছা, সো আমার কাজগুলো যদি দেখেন, এটা তো আমার প্রোমোটা, এটা হয়তো অনেকেই দেখছেন। দেখবেন ক্যামেরা অ্যানিমেশনের একটা প্রমিনেন্ট রোল থাকে অলওয়েজ, বুঝছেন? দেখবেন ক্যামেরা কিন্তু স্ট্যাটিক খুবই কম, ক্যামেরা অলওয়েজ মুভমেন্টের মধ্যেই আছে। খুব স্লো হইলেও মুভমেন্টের মধ্যেই থাকে। খুব রেয়ারলি ক্যামেরা কিন্তু স্টপ হচ্ছে, দেখছেন? খুব হালকা হইলেও মুভমেন্টের মধ্যেই থাকতেছে। তো এইটাকে আপনার ফলো করা ট্রাই করা উচিত। ক্যামেরা কিন্তু অলওয়েজ মুভমেন্টের মধ্যেই আছে, দেখছেন? সি আচ্ছা, সো দেন এগেইন আমরা যদি প্রজেক্টটাতে যাই, জি, সো আমরা ঝটপট হচ্ছে যে একটু ফেরিস হুইলটা বানানোর চেষ্টা করি। ফেরিস হুইল বা ওই যে আমরা ওটাকে কি বলি, দোলনা, নগরদোলা না, নগরদোলা বলি, ইংরেজি নাম হচ্ছে ফেরিস হুইল। হ্যাঁ, তো আমরা যদি ঝটপট জাস্ট প্রিমেটিভ দিয়ে একটু বানানোর চেষ্টা করি, ধরেন আমরা একটা কিউব নিলাম। আমি বুঝি না, গুগল মিটে ঢুকলে আমার সিনেমা 4D এত স্লো হয়ে যায় কেমনে। আজকে একটা ব্লু স্ক্রিনও মারছে। আমি উইন্ডোজ দিব ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই, কাল পরশুই দিব, আজকে ব্যাকআপ নিয়ে নিব। আচ্ছা, ধরেন এরকম একটা কিউব নিলাম এবং আমরা একটা সিমেট্রি নিয়ে নিলাম। এটা মডেল করা আসলে ফেয়ারলি সিম্পল, এখানে আহামরি কমপ্লিকেটেড কিছু নেই, এটা আপনারাও পারবেন আশা রাখি। সো ধরেন আমরা জাস্ট দুইটা কিউব নিলাম এরকম পাশাপাশি, দেন আরেকটা সিমেট্রি নিব আমরা এটার উপরে, অর্থাৎ অল্ট চেপে আরেকটা সিমেট্রি নিলাম। এই সিমেট্রিটা এই বরাবর করবে, অর্থাৎ জেড বরাবর, অর্থাৎ এক্স ওয়াই। হ্যাঁ, দেন সেকেন্ড সিমেট্রিটাকে আমরা এক পাশে নিলে, ধরেন আমরা 80 সেন্টিমিটার নিলাম, তাহলে কিন্তু আমরা ইজিলি এরকম পেয়ে গেলাম। ঠিক আছে, ইট ইজ ভেরি ইজি। কোনো পার্টে যদি আপনারা না বুঝেন অবশ্যই আমাকে থামাবেন, বলবেন যে ভাই এটা বুঝিনি, কীভাবে করছেন জিজ্ঞেস করবেন। হ্যাঁ, দেন একটা সিলিন্ডার নিলাম, সিলিন্ডারটাকে রোটেট করলাম, এটাকে চিকন করে আমরা উপরে উঠাই দিলাম, সামথিং লাইক দিস। রেডিয়াসটা আরও একটু চিকন করে দিলাম, সামথিং লাইক দিস। ওকে, হাইটটা একটু ছোট করলাম। ওকে, কুল। এখন আমাদের দুইটা গোলক লাগবে। দুইটা গোলকের জন্য আমরা হয়তো বা একটা সার্কেল আর একটা সুইপ নিব সার্কেলটার উপরে। সুইপ কোথায় আছে? হ্যাঁ, সুইপ নিলাম, উপরে নিতে হবে এটার ভিতরে সুইপ দিলাম, আর এটার ভিতরে আবার একটা রেক্টেঙ্গুলার শেপ দিলাম, সামথিং লাইক দিস। রেক্টেঙ্গুলারটাকে ছোট করলে আমরা এখন এরকম একটা সার্কেল পেয়ে গেলাম। সি,
আমরা চাইলে এখানে সাবডি কিন্তু কম আছে, দেখেন একটু আনস্মুথ লাগতেছে। এর রিজন হচ্ছে সার্কেলটার ভিতরে আসলে সেগমেন্ট কম, ইউনিফর্ম মোডে আছে 8টা, দ্যাটস ওয়াই কম। আপনি চাইলে 8-এর জায়গায় 16 দিতে পারেন, দেখেন বেড়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা স্প্লাইনের ভিতরে আসলে সাবডিভিশন কন্ট্রোল করি এগুলোর মাধ্যমে। আচ্ছা, দেন এটাকেও আমরা আরেকটা সিমেট্রির মধ্যে দিয়ে দিতে পারি। সিমেট্রিগুলো সাবধানে নিতে হবে যাতে এক্স্যাক্টলি মাঝখানে থাকে, নাহলে কিন্তু আপনার এক্সপেক্টেড রেজাল্ট দিবে না। তো আমি কিন্তু দেখেন মাঝখানে নিয়ে তার ভিতরে আমরা ঢুকাইলাম, আমি কিন্তু ডাইরেক্ট নিই। আচ্ছা, বাই দ্য ওয়ে, এবার আমি সুইপটাকে একদিকে নিব, স্টিল আরেকদিকে কিন্তু সিমেট্রি হচ্ছে না, বিকজ এটা তলটা ঠিক নেই, তলটা XY হবে। আপনি না বুঝলে সহজ উত্তর হচ্ছে আনসার, মানে অপশন আছেই 3টা, একটা না হলে একটা হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এর চেয়ে সহজ কোনো বুদ্ধি নেই। দেন আমি এটাকে উপর উঠে দিলাম, সাপোজ লাইক দিস। ওকে, ফেরিস হুইলের আমাদের মোটামুটি এটা শেষ। আমি একটা যদি একটু কমাই তাহলে দুইটাই কমবে, অ্যান্ড এটাকেও একটু কমাই, সামথিং লাইক দিস। ওকে, সো নাও আমাদের সিটগুলো লাগবে। এগেইন সিটগুলো এখানে অনেক ডিটেলে করা হয়েছে, বাট ডিটেল বলতে কি, এখানে আহামরি কোনো মডেলিং ইউজ করি নেই, জাস্ট এগুলো সবগুলাই কিউব, আলাদা আলাদা কিউব, নাথিং এলস। হ্যাঁ, আলাদা আলাদা কালারও মারা, লাল সবুজ হলুদ করা, একটা বৈশাখীর ফ্লেভারও আছে, বাংলাদেশি ফ্লেভারও আছে। ঠিক আছে, এখানে এই কালার থিওরিগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, এগুলোর জন্য আসলে গ্রাফিক্সের সেন্সটা খুবই দরকার। যাদের একটু গ্রাফিক্সের ব্যাকএন্ড আছে তাদের জন্য এগুলা ইজিয়ার হবে, কাজগুলো সুন্দর হবে অটোমেটিক। বুঝতে পারছেন? আপনাদের কিন্তু ভর্তির আগে মনে হয় সবাইকে বলা হয় যে গ্রাফিক্সের একটা বেস সেন্স থাকাটা ভালো। বুঝতে পারছেন? বাট আনফর্চুনেটলি আমাদের বোঝানোর কথা কেউই তেমন একটা পাত্তা দেয় না। তারা মনে করে যে আমরা কোর্স বিক্রি করার জন্য এটা বলতেছি, এবং অনেক ব্যাচে আমরা পাই যে একদমই হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর বা গ্রাফিক ডিজাইনের একদমই বেস সেন্স ছাড়াই 3D শিখতে চলে আসে। বা এমনও আমরা একসময় পাইছিলাম, একটা স্টুডেন্ট ছিল আমাদের এরকম, যে জাস্ট কিছুদিন আগেই কম্পিউটার কিনছে, কিছুদিন আগেই কম্পিউটার শেখা শুরু করছে, সে ডিরেক্ট 3D কোর্সে ভর্তি হয়ে গেছে। খুবই বাজে অবস্থা। পরে অবশ্য তাকে আমরা মানে ফাইন ছাড়াই হচ্ছে যে গ্রাফিক্সে শিফট করে দিছি, যদি এটা তারই মিস্টেক ছিল আসলে। হ্যাঁ, কারণ তাকে বোঝানো হয়েছে, আমি পরে আবার কল রেকর্ডিংসগুলো সব চেক করলাম, ওকে বোঝানো হয়েছে আমাদের সেলস টিম থেকে, কিন্তু বুঝে না মানুষজন, নিজে নিজেই সব বোঝার চেষ্টা করে, এটা একটা বড় প্রবলেম। আচ্ছা, যাই হোক, তো আমরা এখন একটা বেসিক বানায় ফেলি, সিট ফেলানোর চেষ্টা করি। জাস্ট 2টা কিউব দিয়ে বানাচ্ছি আপাতত। ধরেন এটা হচ্ছে আমাদের সিট। আমি এখানে সাইজ অত বেশি করতেছি না, মানে ম্যাটারে রাখতেছি না বা চিন্তায় রাখতেছি না। অবভিয়াসলি যখন আপনি কমার্শিয়াল কাজ করবেন তখন কিন্তু এগুলা ম্যাটারে রাখবেন। এর কারণ কি, সাইজের উপরে ডিপেন্ড করে লাইটিংটা কিন্তু আসলে ম্যাটার করবে। বুঝতে পারছেন? লাইটিংটা কিন্তু সাইজের উপরে কিছুটা ডিপেন্ডেবল। আচ্ছা, দেন আমরা এটাকে কন্ট্রোল চেপে দেখেন কপি করা শুরু করলাম, মানে ঘুরানো শুরু করলাম, তাহলে অটোমেটিক কপি হয়ে গেল। আর দেন শিফট চাপলাম যাতে আমার এটা 90 ডিগ্রি ঘুরানো যায়, 90, হ্যাঁ 90 ডিগ্রি আমরা ঘুরে দিলাম। দেন আমরা টপ ভিউ থেকে চাইলে এটার একটু সাইডে নিয়ে আসতে পারি, সামথিং লাইক দিস। তাহলে এটা ধরে নিচ্ছি আমাদের একটা সিট হয়ে গেল। উপর উঠানো লাগবে। আমি খুবই বেসিকভাবে আপাতত তৈরি করতেছি, বাট ইউ গট দ্য আইডিয়া। হ্যাঁ, দেন আমরা উইল গেট দ্য আইডিয়া, নো প্রবলেম উইথ দ্যাট। অ্যান্ড এটার পিছনেই আমরা একটা সিলিন্ডার লাগাই দিতে চাই। সো সিলিন্ডারটা আমরা এটার ভিতরে নিয়ে যাচ্ছি, শিফট চেপে ডাইরেক্টলি এটার ভিতরে নিয়ে গেলাম। এটার ডিরেকশন ঠিক করে জাস্ট রেডিয়াসটা কমায় দিলাম, অ্যান্ড সাপোজ এখানে নিয়ে আসলাম। ওকে, কুল। অ্যান্ড এটাকে আরও ছোটো করা লাগবে অবভিয়াসলি, সামথিং লাইক এই দুটার মাঝখানে এমনভাবে রাখবো, হ্যাঁ এই দুটার মাঝখানে, এই যে সি, তাহলে এটার সাথে জয়েন থাকবে কিন্তু ওই পিলারের সাথে বাড়ি হবে না, এমনভাবে আমি রাখলাম। আচ্ছা, সো এই সব কিছু মিলেই তো আমার একটা হচ্ছে। তো আমি কি করবো এখন, সিলিন্ডারটাকে বাইর করে সিলিন্ডারের মধ্যে এই দুটাকে রাখলাম। এতে কি হচ্ছে, একটা গ্রুপ তো হচ্ছেই, প্লাস এটার অ্যাঙ্কর পয়েন্টটা কোথায়, ওই সিলিন্ডারের মধ্যেই হচ্ছে, থাকতেছে। আন্ডারস্ট্যান্ড? যার ফলে যেহেতু আমি এটাকে কেন্দ্র করে ঘুরাবো সব কিছু, সো তাহলে সুন্দর মতন সব কিছু হয়ে গেল। এরকম ছোটোখাটো বুদ্ধি আপনাকে ইউজ করতে হবে। তো আমি এগুলো একটু নাম চাইলে দিয়ে দিতে পারি, রিং নাম দেওয়া অলওয়েজ বেটার। এটা হচ্ছে কি, এটা হলো গিয়া পিলার্স, আর এটা হলো সেন্টার সিলিন্ডার বা সেন্টার সিলিন্ডার। ঠিক আছে, হয়ে গেল। দেন আমি এবার সিটটাকে নিব, অর্থাৎ এটা সিট, এটাকে আমরা একটা ক্লোনারের মধ্যে ফেলতে হবে।
তো ক্লোনারটাও যাতে সেন্টারে থাকে। এখন ঘটনা হচ্ছে আমরা কিন্তু সেন্টার চেঞ্জ করে ফেলছি অবশ্য। সেন্টার অ্যাকচুয়ালি সিনের এইটা, যেখানে তিনোটা রেখা মিল হচ্ছে। সমস্যা নেই অবশ্য, আমরা জাস্ট ক্লোনারটা নেই, সিটটাকে এটার মধ্যে দেই, দিয়ে আমরা এটাকে রেডিয়ালি ক্লোন করি। দেখেন ডিরেকশনটা ঠিক নেই, আগে আমি রেডিয়াসটা ঠিক করব, অ্যান্ড দেন হচ্ছে ডিরেকশনের দিকে যাব। রোটেশন একটু ঘুরে দেখতে হবে আসলে কোনটা রাইট ডিরেকশন হবে, একটু বুঝতে হবে এখানে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার ক্লোনারের ডিরেকশনটাই আই গেস ঠিক করা লাগবে। সো ক্লোনারটাকে আমি ধরেন এইভাবে নিলাম, 90 ডিগ্রি আপ করে দিলাম। এবার এটার ভিতরের যেই ট্রান্সফর্মের ডিরেকশন আছে সেগুলোকে কন্ট্রোল করব। হ্যাঁ, আই গেস এভাবে দিলেই হচ্ছে। সো 90 ডিগ্রি এদিকে। আচ্ছা, এখন এখানে একটা কাহিনী হবে, আমি একটু চিন্তা করি এটাকে কীভাবে ইজিলি সাজানো যায়। আমি ভুলে গেছি আমি কেমন করছিলাম। আচ্ছা, সমস্যা নেই, আপাতত ক্লোনারটাকে আমরা এখানে দেই এবং রেডিয়াসটা ঠিক করি। I guess 160 should be good enough. Cool. আচ্ছা, এই অবস্থা আমরা এটার একটা ব্যাকআপ নিয়ে নিই ইন কেস যদি সামনে লাগে। আমরা এখন এটাকে এডিটেবল করে ফেলবো বাই প্রেসিং সি। দেন সবগুলো সিট আমার আলাদা আলাদা হয়ে গেল। এবার এগুলোকে আলাদাভাবে আমরা রোটেট করতে পারবো। তো এটা 90 ডিগ্রিতে আছে, এটাকে 0 যদি করে দিই, এটার এইচ ডিরেকশন বেসিক্যালি ঘুরাইতে হবে। হ্যাঁ, সো এইচ ডিরেকশনে -90 দিলাম। এটার ক্ষেত্রে এইচ ডিরেকশনে কত দিলে হয় আপনি একটু দেখে নেন, লাইক -10 আই গেস। এটা একটা বাইর করার 1 2 3 4 5 360 360 ডিভাইডেড বাই 5 কত হয়? 360 ডিভাইডেড বাই 5 72 হয়। আচ্ছা, 72 আসলে এটা ওইভাবে ক্যালকুলেট করা যাবে না, যা চোখের আন্দাজে জাস্ট আপাতত করে দিলেই হবে। এটা 10 দিলাম, এটা হয়তো বা 20 বা 30 হবে। পঞ্চাশের কাছাকাছি মিলতেছে, সো 50 দিলাম। দেন এটাতে যান, এটাতে দেখেন কততে মিলে, 120 দিলাম, 120-এ মিলে যাচ্ছে আনুমানিক, দিলাম। অ্যান্ড দেন ফাইনালি এটাতে 180 দিয়ে দেখলাম, 180 তো অলমোস্ট মিলে যাচ্ছে, বাট 170-এ মনে হয় বেটার মিলবে, সরি 190-তে বেটার মিলবে। ওকে, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এটা আমাদের সিটস এবং এটা আমাদের অ্যারেঞ্জমেন্ট মোটামুটি ক্লিয়ার। এখন এই পুরা যে ক্লোনার গ্রুপটা আছে এটার কেন্দ্র কিন্তু ওইটা, ওই যে সেন্টারে, রাইট? এখন এই ক্লোনারকে যদি হচ্ছে আমি রিংয়ের আন্ডারে নিয়ে আসি, অথবা রিং মানে সেন্ট্রাল সিলিন্ডার যেটা এটার আন্ডারে নিয়ে আসি, তাহলে সেন্ট্রাল সিলিন্ডারকে ঘুরাইলেই কিন্তু আমার এটা প্রপারলি ঘুরবে। বলেন, কোশ্চেন আছে? ওয়ালাইকুম আসসালাম। আমার একটু, আমি তো অফিসে আছি, আমার জয়েন করতে দেরি হচ্ছে, বুঝছেন, আমাদের একটু প্রোগ্রাম আছে, যে কারণে একটু ঝামেলা। সমস্যা নেই, আইডি নাম্বারটা বলেন। 19। ওকে, ঠিক আছে ভাই, আমি প্রেজেন্ট দিয়ে নিলাম। আচ্ছা, বাকিদের প্রেজেন্ট একটু নিয়ে ফেলে। হ্যাঁ, আমি একটু অন রেকর্ডে সবার জন্যই বলি, সেটা হচ্ছে যে আমার 4 বছর পড়ানোর ইতিহাসে আমি এমন কোনো রেকর্ডস দেখি নাই যে আসলে ক্লাসের সময় অ্যাটেন্টিভ ছিল না বা ক্লাসের সময় রেগুলার ছিল না, পরে গিয়ে রেকর্ড দেখা কিছু উল্টা এফার্স হয়। হ্যাঁ, মানে আমি বলতে বাধ্য হচ্ছি বিষয়টা এভাবে, কিন্তু এরকম কোনো রেকর্ডস আমি দেখি নাই। কেন আমি বলি আপনাদের, আমাদের দেশের কৃষ্টি কালচার অনুযায়ী, সামাজিক অর্থনৈতিক অবস্থা অনুযায়ী আমাদেরকে অলওয়েজই আসলে কিছু না কিছুতে ব্যস্ত থাকতেই হয়। আপনি যতক্ষণ কোর্সে আছেন ততক্ষণ অ্যাটলিস্ট একটা তাড়াতে থাকবেন, কারণ একটা কমিউনিটির মধ্যে আছেন, আশেপাশের মানুষজন শিখতেছে, আপনাকে একটা মানে একটা মানসিক একটা ইয়ার মধ্যে থাকবেন, তারার মধ্যে থাকবেন। কোর্সটা শেষ হওয়ার পরে রেকর্ডেড ক্লাস তো থাকবে 3 মাস, কিন্তু আপনার কাছে কেউ তাড়া দেওয়ার মতন কেউ থাকবে না। আপনার কাছেও মনে হবে যে আরে আসেই তো, কথা বুঝছেন? তো এটা আসলে পরবর্তীতে গিয়া খুব একটা মানে সাকসেস এখান থেকে বের হয় না, আনফর্চুনেটলি। তো এই জন্য আমি হাইলি রেকমেন্ড করবো, যার যত প্যারা আছে, প্যারার মাঝখানেও হচ্ছে যে একটু টাইম বাইর করেন, একটু সিনেমা 4Dটা কোর্স শেষ হওয়ার মধ্যে মধ্যে আমাদের সাথে আগানোর চেষ্টা করেন। পিছিয়ে যারা পড়ছেন অলরেডি 3-4টা ক্লাস যারা পিছিয়ে পড়ছেন, এখনও সময় আছে। ইনফ্যাক্ট ঈদের একটা বন্ধ পাবেন সামনে, ওই টাইমেও আপনারা ব্যাক আপ করতে পারবেন, ঠিক আছে?
তো ওই টাইমটা কাজে লাগাবেন, কোরবানির অজুহাত দিয়ে আবার হচ্ছে যে ওইটাও যদি আপনি মিস করেন তাহলে সবচেয়ে বড় মিস। আমি মনে করি আপনাদের কোরবানির টাইমে যে মানে বন্ধটা পড়তেছে এটা একদম রাইট টাইমে, একদম রাইট বন্ধটা পড়তেছে। আমি কোরবানির আগে আপনাদেরকে এক্সামের কাজ দিয়ে দিব, আপনারা যারা পিছায় পড়ছেন তারা পিছনের ক্লাসগুলো দেখে ব্যাকআপ করবেন এবং আপনারা এক্সামের কাজগুলো জমা দিবেন, সুন্দর একটা সময় পাবেন, ঠিক আছে? আর আবার একটু মনে করা দিচ্ছি যে রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু ক্লাস রেকর্ডিং মানে ক্লাস শেষ হবার 3 মাস পরে ডিলিট করে দেওয়া হয়। সো কাজে এটা কিন্তু আজীবন থাকবে না, আপনাকে কালেক্ট করে রাখতে হবে এগুলা। আচ্ছা, বাই সেইং দ্যাট আমরা আমাদের ক্লাসে ফেরত আসি। আচ্ছা, এখন হ্যাঁ, এখন যদি আমরা ধরেন সেন্ট্রাল সিলিন্ডার যেটা আছে এটাকে রোটেট করি, এইগুলা তো রোটেট করলেও খুব একটা কিছু বোঝা যাবে না। আচ্ছা, তারপরেও আমরা এগুলাকে ওখানে রেখে দিই, রিংগুলোকেও এটার ভিতরে রেখে দিলাম। ওকে, তখন সেন্টার সিলিন্ডারে আমরা জাস্ট সিম্পলি একটা কি ফ্রেম অ্যানিমেশন করি। ধরেন 300 ফ্রেমের আমার লাগবে 10 সেকেন্ড, মানে 300 ফ্রেম, তাই না? 30x10 সেই হিসাবে। সো আমরা যদি কোঅর্ডিনেশনে যাই, এইচ রোটেশন না, তাইলে পি না, এটা হবে বিতে। সো বিতে আমরা এখানে কি ফ্রেম দিলাম, আর 300 পর্যন্ত যেতে যেতে ধরেন আমি 360 ডিগ্রি দিলাম, একটা কি ফ্রেম। ওকে, আমি দেখি একটু স্পিডটা অনেক স্লো, ঠিক আছে? তো আমি 360-এ আমার হবে না কিছু, আমি হয়তো গুণ 4 দিলাম, 4, 360 গুণ 4, 360 গুণ 4, 1440। এখন স্পিডটা দেখি একটু, স্পিডটা এখন মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে, বা 3 দিলেও আমার মনে হবে 360 গুণ 3। এটা একটু একটু এক্সপেরিমেন্ট করে দেখতে হবে আপনাকে স্পিডটা। হ্যাঁ, স্পিডটা এখন মনে হচ্ছে যে বেটার আছে। আচ্ছা, কিছু কাজ করা এখনো বাকি আছে। আর তারও আগে দেখেন, এটা কিন্তু শুরুতে আস্তে করে শুরু হচ্ছে। এর কারণ হচ্ছে কি, যে ডিফল্ট একটা ইজি ইজ দেওয়া থাকে সিনেমা 4D-তে, এটা আমাদের এই ক্ষেত্রে দরকার নাই। ইনফ্যাক্ট ক্যামেরা অ্যানিমেশনগুলো তো দরকার নেই। এটা একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিই, যখন আপনি মাল্টিপল ক্যামেরা অ্যানিমেশন করবেন একই প্রোডাক্ট অ্যানিমেশনে, তখন ক্যামেরার মধ্যে আপনি ইজি ইজ দিবেন না। এতে কি হবে, আপনার শটগুলো আরও বেশি সিমলেস লাগবে। ইজি ইজ দিলে কি হবে, একটা শট থামতেছে আর একটা শট শুরু হচ্ছে, ওই জায়গায় মানুষজন ঝরে যায়, ড্রপ করে, বুঝতে পারছেন? ওই জিনিসটা একটু জারিং লাগে, মনে হয় যেন একটা শট শেষ হয়ে গেল, শেষ হওয়ার মানে ফিলটাই দেওয়া যাবে না, বুঝতে পারছেন? আচ্ছা, শিফট F3, একটার মজা থাকতে থাকতে আরেকটা শুরু করতে হবে। যাই হোক, আমি এখানে এটাতে গেলাম, গ্রাফ এডিটরে গেলাম, এখান দিয়ে গ্রাফ এডিটরে যাওয়া যায়। দেন এটাকে ক্লিক করে এই বাটনে ক্লিক করব, এই যেটা, তাহলে এটা লিনিয়ার হয়ে গেল। ওকে, অলরাইট। সো এইভাবে আমরা লিনিয়ার করে ফেললাম, অ্যান্ড দেন আমরা এবার প্লে করে দেখি। হ্যাঁ, কুল। আচ্ছা, মাঝে মধ্যে এমন হয় দেখবেন এরকম একটা গ্রিন আইকন আসে এবং আপনি তখন সেন্টার দিয়ে ঘুরে দিতে পারবেন না, ওইটাকে কেন্দ্র করে ঘুরবে জিনিসটা আপনার, বুঝছেন? এটা কিন্তু একটা প্রবলেমেটিক জিনিস। এটার জন্য তেমন কিছু না, জাস্ট ইনসার্ট বাটন আছে না আপনার কিবোর্ডে, ইনসার্ট বাটন, এটা চাপলে এটা চলে যাবে, তখন আবার সেন্টার থেকে আপনি কেন্দ্র করে ঘুরে দিতে পারবেন। ওকে, আচ্ছা, দেখ, সমস্যা নেই, অল গুড। এখন এটার জন্য উল্টাইতে হবে, যে আমার সিটগুলো আবার উল্টা দিকে ঘুরবে। তো সিটগুলা কিন্তু আবার একটা সমস্যা হচ্ছে যে এগুলোর প্রত্যেকটারই ডিরেকশন কিন্তু আলাদা, সে আপনাকে আলাদাভাবে করতে হবে। মনে আছে আমরা এটা কতটুকু ঘুরাইছিলাম, খেয়াল আছে নিশ্চয়ই? সেন্টার সিলিন্ডারকে ঘুরাইছিলাম 1080-তে, মনে আছে? লাস্ট পর্যন্ত 1080 ডিগ্রি ঘুরছে। তো আমরা যেটা করব, এগুলো সবগুলোকে কি ফ্রেম দিব, রোটেশন H বরাবর। এখানে যেহেতুগুলো রোটেশন H, সবগুলোতে কি ফ্রেম দিলাম। এখন একটা একটা করে ঢুকতে হবে। এটার -90 আছে, তাহলে আমরা আগে একটু দেখবো এটার ডিরেকশন কোন দিকে ঘোরার কথা, এদিকেই ঘোরার কথা। সো তাহলে -90 অলরেডি আছে, আমরা এটার সাথে প্লাস করব, +1080। হ্যাঁ, দেখেন এটা যা ছিল তাই আছে মনে হচ্ছে, বাট আমি যদি এখন প্লে করি তাহলে দেখবেন অ্যাটলিস্ট শুধু এটার দিকে ফোকাস করেন, না, কাজ হচ্ছে না, আমরা যেটা চাইছি সেটা কিন্তু হচ্ছে না। প্রবাবলি উল্টা হবে, এখানে -90 -1080 দিয়ে দেখি একটু, আমি কিভাবে করছিলাম ওই সময় আমার মনে নেই, একটু দিয়ে দেখতে হবে আর কি। না, এভাবেও হবে না। আচ্ছা, দেখি, এখানে যেতে যেতে এটাকে নামাইতে হবে, তাই না? কত নামাইতে হবে,
ও মেবি আমি বুঝতে পারছি বিষয়টা। এখানে হবে ওটার 3 গুণ, 1080 3 গুণ মাইনাস করতে হবে, মাইনাস বা প্লাস যেটাই করতে হোক, কিন্তু 3 গুণ করতে হবে, কারণ এখানে 3 বার রোটেট হচ্ছে, এটা তো 3 বার ঘুরতেছে না, তো 3 বার রোটেটটা করতে হবে। তো ধরেন আগে ছিল -90, আমরা একবার প্লাস করে দেখি, প্লাস আমরা ব্রেকেটের মধ্যে দিলাম 1080 গুণ 3, একবার প্লাস করে দেখবো, আমি কপি করে রাখতেছি জিনিসটা, কন্ট্রোল A কন্ট্রোল C, একবার কপি করে রাখলাম। এবার একটু মিলে দেখার চেষ্টা করি, না তাহলে যেটা হবে মাইনাসেই আশা করি হবে। সো -90 বা যেটা কপি করা ছিল সেটাই পেস্ট করলাম, জাস্ট এখানে প্লাসের জায়গায় মাইনাস করে দিয়ে একবার দেখি, আশা রাখি এখন হয়ে যাওয়া উচিত। কি ফ্রেম দিলাম, কি ফ্রেম দিতে ভুলেন না। হ্যাঁ এখন কেমনে করছিলাম রে ভাই। আচ্ছা আমরা পুরা কি ফ্রেমটা এখান থেকে উঠায় ফেললাম, আমি এটা আপনাদেরকে পরে একটু দেখাচ্ছি। হ্যাঁ আমরা ক্যামেরা অ্যানিমেশন যেটা আমাদের ক্লাসের মেইন টপিক সেটাতে চলে আসি, আমি এটা নিয়ে পরে দেখতেছি আসলে। আচ্ছা সো দেখেন, এখন মনে করেন এটা আপনার যে কোনো প্রোডাক্ট হইতে পারে, আমি ফেরিস হুইল দিয়ে দেখাচ্ছি, এর মানে যে এটা দিয়েই দেখতে হবে আমার কোনো কথা নেই, দিস কুড বি এনিথিং, তাই না, লিটারেলি। আচ্ছা আমি সব কিছুকে একটা গ্রুপের আন্ডারে নিয়ে আসি, এটার নাম দিলাম ফেরিস হুইল। হ্যাঁ তো দেখেন আমি কীভাবে প্রজেক্টগুলো সাজাচ্ছি সেটা বুঝতেছেন তো, আমি কিন্তু প্রচুর রিনেমিং করতেছি, ফাইল কিন্তু গুছিয়ে রাখতেছি, গ্রুপিং করতেছি অনেক বেশি, দেখছেন এভাবেই কিন্তু কাজ করতে হবে প্রফেশনালি, যাতে আপনার কাজটা একটা বাচ্চাটা দিল সেও বুঝতে পারে কোথায় কি আছে, নাম দেখি। নতুন ব্যাচ শুরু হয়ে গেছে, আপনাদের আজকের ক্লাস হচ্ছে C15, কুল। দেন আমি এটাকে একটু উপরে নিয়ে আসি, ভালো হয়, লাইক ফ্লোরের মধ্যে রাখলাম। আমি আর আজকের ক্লাসে ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করতেছি না, এখানে ম্যাটেরিয়াল নিয়ে দেখানোর মতনও কিছু নাই, ঠিক আছে, লাল সাদা সবুজ খালি 3টা ম্যাটেরিয়াল মারা, আর কিছু এখানে নাই। হ্যাঁ আমরা ক্যামেরা অ্যানিমেশনটা এখানে মেইন জিনিস সেটা দেখার চেষ্টা করি। সো আমরা যদি একটু অ্যানালাইসিস করি, আচ্ছা এটার জন্য মনে হয় আমি আপনাদেরকে কিছু জিনিসপত্র দিয়ে দিছি, লেটস সি 15 নম্বর ক্লাস, 14 হচ্ছে মোগ্রাফ, 15 নম্বর। দেখেন ক্যামেরার কিন্তু অনেক ধরনের মুভমেন্ট হয়, হ্যাঁ সো আমি যদি এটাকে অন্যভাবে খোলা যায় আলাদা করে, আচ্ছা এটাকে আলাদাভাবে খোলা যায় না, বাট আপনি আলাদাভাবে খুলতে পারলে ভালো হতো। আচ্ছা যাক সমস্যা নেই, এমনিও দেখা যাচ্ছে অবশ্য, একটু বড় করা যায়। আচ্ছা সো এখানে দেখেন এটা হলো স্ট্যাটিক ক্যামেরা, কোনো অ্যানিমেশন হবে না। এগুলা বিভিন্ন ধরনের ডিরেকশনাল ব্যাপার স্যাপার আছে, এগুলো যদি আপনি বড় স্টুডিওর সাথে কাজ করেন তখন আপনাকে বিশেষ করে এই ইয়াগুলা জানতে হবে, টার্মগুলা। আপনাকে বলবে যে তুমি ক্যামেরাটা একটু প্যান করো, তো আপনি যদি না জানেন প্যান কী জিনিস তাহলে কিন্তু হবে না। এখানে দেখেন প্যানের ডিরেকশন দেখাচ্ছে, প্যান ডিরেকশন হবে এখান থেকে এখানে এরকমভাবে মুভ করবে। টিল্ট হচ্ছে কি উপর থেকে নিচে, প্যান হচ্ছে কি ডান থেকে বামে এরকম। রোল হচ্ছে যে এই বরাবর, মানে বি অ্যাক্সিস রোল, দেখবেন আমি লাস্ট ইয়াটা দিছি রোল, লাস্ট অ্যানিমেশনটা দেখবেন, এটা হলো রোল, বুঝছেন, ক্যামেরাটা এইভাবে ঘুরবে জেড অ্যাক্সিস বরাবর। আচ্ছা দেন হচ্ছে এখানে আরও কিছু আছে, পেডিস্টেল হচ্ছে যে লম্বা বরাবর স্ট্রেইট উঠবে, ট্রাক হচ্ছে যে পাশাপাশি বরাবর সরবে, পুশ ইন অ্যান্ড পুল আউট বা ডলি এগুলো হচ্ছে একটা জুমের মতন সামনে আগাবে, ঠিক আছে। আর ডলি জুম হচ্ছে যে এটা একটু ডিফারেন্ট জিনিস, এটা একটু টেকনিক্যাল জিনিস, এটা সামনে আগানোর পাশাপাশি লেন্সও চেঞ্জ করবে। আমি যদি নর্মাল একটা ক্যামেরা নিই, ক্যামেরার মধ্যে কিন্তু আলাদা একটা জুমের অপশন থাকে, একটা হলো ফোকাল লেন্থ, এটা চেঞ্জ করেও করা যায়, এছাড়াও জুমের মনে একটা অপশন থাকে আই গেস, না তাহলে শুধু ফোকাল লেন্থটাই চেঞ্জ করে, মানে আপনি জুম করতে করতে ফোকাল লেন্থটাকে আবার ছোট বা বড় করবেন, সেই ক্ষেত্রে একটা ভার্টিগো ইফেক্ট তৈরি হয়, এটাকে ডলি জুম বলে। মাঝে মধ্যে এটা দেখা যায়, এটা খুবই রেয়ার কেসে ইউজ হয়। আচ্ছা ট্র্যাকিং হচ্ছে যে কোনো অবজেক্টকে ট্র্যাক করতেছে, লাইক কোনো ট্রাক যাচ্ছে, দেখবেন যে ট্রাকের পিছনে পিছনে ক্যামেরাটাও যাচ্ছে। ইটস ভেরি সিম্পল, খালি কি ট্রাকের মধ্যে ক্যামেরাটাকে প্যারেন্ট করে দিলেই হলো, তাই না, মানে ট্রাকের নিচে চাইল্ড আকারে রেখে দিলে ক্যামেরাটার সাথে সাথেই দৌড়াবে। আচ্ছা দেন হচ্ছে আর্ক, মানে কোনো অলরেডি অবজেক্ট আছে, অবজেক্টকে কেন্দ্র করে এটা ঘুরতেছে, এটাও অনেক সিম্পল। অবজেক্টের আন্ডারে আপনি একটা নাল রাখবেন, ওই নালের আন্ডারে রাখবেন ক্যামেরা। আমি দেখাচ্ছি, ধরেন এটা একটা অবজেক্ট,
এটার আন্ডারে আপনি রাখবেন একটা নাল, ঠিক আছে, অ্যান্ড এটার আন্ডারে রাখবেন ক্যামেরা। এখন আপনি নালটাকে যদি ঘুরান এইচ বরাবর, তাইলে দেখবেন আপনার এটা কিন্তু কি ওই অ্যানিমেশনটাই করতেছে, রাইট রাইট দেখেন এটাকে চারদিকে ঘুরতেছে, এটাকে বলা হয় আর্ক। ওকে, সবগুলা মোশন মোটামুটি ক্লিয়ার হয়েছে আমাদের? হ্যাঁ বলেন ভাই। ভাইয়া আমি শুধু যদি অবজেক্টের মধ্যে নাল ক্রিয়েট করে নালের মধ্যে ক্যামেরা না রেখে যদি ডিরেক্টলি অবজেক্টের মধ্যে আমি এটা কেন রাখলাম, যাতে হচ্ছে যে আপনার অবজেক্টের মধ্যে ডিরেক্ট ক্যামেরা রাখলে অবজেক্টের মধ্যে আবার কোনো অ্যানিমেশন থাকতে পারে, সেটা তখন ক্যামেরার সাথে ফলো হয়ে যেতে পারে, আনওয়ান্টেড অ্যানিমেশন আর কি থাকতে পারে। এটা এমন কোনো না, আমার কোনো আজকের কোনো টপিকই এক্স্যাক্ট এমন করতে হবে এমন কোনো কথা নেই, এটা সিচুয়েশন ওয়াইজ আপনাকে ফলো করতে হবে আর কি। আমি এরকম করলাম যাতে হচ্ছে যে আমি প্রয়োজনে যদি এখন ফেরিস হুইলকে নাড়িও দেখবেন ক্যামেরাও কিন্তু নড়বে, এই জন্য আমি ওইভাবে করলাম আর কি। ডিরেক্টলি নাল নিয়েও করা যায়, যদি স্ট্যাটিক অবজেক্ট হয় সেটাও করা যায়, আবার ডিরেক্টলি হচ্ছে যে মানে অনেকভাবেই করা যায় আর কি, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এখন অনেকে আমরা যে প্রবলেমটা ফেস করি যে ফোকাল লেন্থটা বুঝি না, আমিও বুঝি না টু বি অনেস্ট। আমিও আসলে অপশন আসেই অল্প কয়টা কইরা দেখি যেটা আমার কাছে ভালো লাগে, বুঝছেন। আমিও যে খুব ভালো বুঝি তা না, তবে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি যেটা আমিও বুঝছি অনেকদিন পরে এসে, মানে আমিও খুঁজে পাইছি হয়তো 3-4 বছর কাজ করার পর। আপনি তো অ্যাটলিস্ট শুরুতেই পাচ্ছেন। তো দেখেন ক্যামেরার লেন্থ চেঞ্জ করলে একই জায়গা থেকেই নিচ্ছে শটগুলা, মানে ক্যামেরার ডিস্টেন্স চেঞ্জ করতেছে না, বাট লেন্থ চেঞ্জ করার কারণে কিন্তু ছবি কিন্তু ডিফারেন্ট আসতেছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি 20 mm বা ন্যারো লেন্সে যদি কোনো ইমেজের ছবি তুলি, কোনো অবজেক্টের ছবি তুলি, সেটা অনেক ন্যারো আসে, এরকম চিকন আসে। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড ওয়াইড লেন্সের যদি কিছু তুলি বা এরকম বড় থাকবে, সেটাতে কিন্তু ছবি অনেক ফ্ল্যাট আসবে। তাহলে এটা আপনি কিভাবে ইউজ করতে পারেন, যেমন আপনি হচ্ছে যে ধরেন বাড়ি গাড়ি বিল্ডিং বিরাট কিছু যখন করবেন, শ্যুট করবেন, ক্যামেরা নেবেন, তখন আপনি একটু ছোট ইউজ করতে পারেন লেন্সগুলা। আর যখন ছোট প্রোডাক্ট ইউজ করবেন লাইক একটা কসমেটিক্স বা এরকম, তখন একটু ব্রডার, এত 200 mm এগুলো এক্সট্রিম, 20 mm এক্সট্রিম, বুঝছেন, এক্সট্রিম লো আর এক্সট্রিম হাই। বাট আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম। আর আমাদের চোখ দেখে ন্যাচারালি দেখে 35 mm, ঠিক আছে। সো এটা হলো নিউট্রাল লেন্স। এখানে দেখেন একদম করে দেখাইছে কোনটার জন্য কিভাবে চেঞ্জ হচ্ছে, সো আরও ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। এবং ন্যারো লেন্থে আপনার বেশি হয়, ডেপথ অফ ফিল্ড অনেক বেশি আসে, তো এটাও একটা জিনিস। আর এটাতে ছবি অনেকটা ফ্ল্যাট আসে উপরের দিকে নিলে। এখানে আপনি আলাদা আলাদাভাবেও দেখতে পারবেন। আশা করি এর চাইতে আর ক্লিয়ার করা পসিবল না আর কি, একটা ক্লিয়ার আইডিয়া আশা করি পেয়ে গেছেন। আচ্ছা, এখানে আমি আরও কিছু রেফারেন্স রাখছিলাম, এগুলো হারায় গেছে, বুঝছেন। আমি আপনাদেরকে আরও রেফারেন্স দিচ্ছি, দাঁড়ান। কীভাবে সিনেমাটোগ্রাফি আপনি ইমপ্রুভ করবেন, আমাকে যদি এক কথায় বলেন, আমি বলবো যে ওয়াচ মোর সিনেমা, এক কথায় শেষ, বুঝছেন। এবং ওই যে অগাবগা সিনেমা না, ওই KGF বাহুবলী টাইপের মুভি দেখা খুব একটা লাভ হবে না। আপনাকে দেখতে হবে অ্যাকচুয়ালি যেসব মুভিগুলো সিনেমাটোগ্রাফির জন্য ভালো, লাইক অস্কার পাইছে বা অ্যাটলিস্ট ফিল্মফেয়ার পাইছে, ইন্ডিয়ান সিনেমা যদি দেখেন ফিল্মফেয়ার পাওয়া যেসব মুভিগুলো সিনেমাটোগ্রাফির জন্য পুরস্কার পাইছে, সেগুলো দেখবেন। ওগুলোর প্রত্যেকটা শর্ট অ্যানালাইসিস করবেন, তাহলে দেখবেন যে অনেক কিছু শিখতে পারবেন। ওরা বিশেষ করে হলিউডের মুভিগুলোতে ক্যামেরাকে কিন্তু ওরা একটা অ্যাক্টরের মতনই, একটা ক্যারেক্টারের মতনই রেসপেক্ট করে। যেখানে ক্যামেরাটা স্টিল আছে, ওইটারও একটা রিজন আছে কেন এটা স্টিল আছে, কেন নড়তেছে না। সেখানে হয়তো গল্পটাই ওরকম কোনো স্থবির হয়ে গেছে, হ্যাঁ, এরকমই বিষয়, বুঝছেন। গল্পটা ওটাকে মানে ফুটায় তোলার জন্য ক্যামেরাটা ইউজ করে, স্টোরি টেলিং। তো এটার জন্য অনেকগুলো আপনাদের ভিডিও আছে, দাঁড়ান আমি ক্যামেরা শর্ট ডিভিশন, এই যে স্টুডিও বাইন্ডারের একটা প্লেলিস্ট আছে, হাইলি রেকমেন্ডেড। তবে যারা মুভি টুভি দেখেন তারা তো এটা ইজিলি বুঝতে পারবেন, অনেক রিলেট করতে পারবেন। যারা মুভি টুভি দেখেন না তারা এখন থেকে একটু দেখেন। এটাতে অ্যাকচুয়াল ক্যামেরা কিভাবে বিভিন্ন শটগুলো ডিভাইড করে, ফ্রেমিং কিভাবে করে, অ্যাঙ্গেল কিভাবে নেয়, মুভমেন্ট কেন কোনটা নেয়, ফিল কিভাবে ধরে, গিয়ার লাগবে না আপনাদের দেখা, কিন্তু এই যে ক্যামেরা মুভমেন্ট অনেক ইম্পর্টেন্ট। এটা বলতে পারেন পুরো প্লেলিস্টে সবচেয়ে ইম্পর্টেন্ট 6 নম্বরটা, বুঝছেন। আপনি এটা দেখে বিমোহিত হয়ে যাবেন, পুরো পাগল হয়ে যাবেন আসলে। যদি একটু ক্যামেরা মানে মুভি টুভি দেখার আগে থেকে শখ থাকে, তাহলে তো আরও পাগল হয়ে যাবেন যে এতদিন এত কিছু আমি দেখে ফেলাইছি, বুঝিয়ে দিই, বুঝছেন। আপনার পুরো দুনিয়া চেঞ্জ করে দেবে এটা। ওকে, আমি পুরো প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি।
আর মুভি টুভি দেখার অভ্যাস না থাকলে এখন থেকে দেখা শুরু করেন, অনেক কিছু শিখতে পারবেন। আমি মনে করি যে আমার ক্যামেরা অ্যানিমেশনটা হচ্ছে আমার সবচেয়ে স্ট্রং পয়েন্ট, আমার পোর্টফোলিও দেখলেও বোঝা যায়। তো এখানে এখানে আমি যা কিছু শিখছি আসলে টেকনিক্যাল তেমন কিছুই নেই, 2-3টা জিনিসই টেকনিক্যাল, সবই হলো আর্ট সেন্সের খেলা। আর আমি যা শিখছি সবই মুভি থেকে শিখছি, বুঝছেন? তো আমি কিন্তু নট অনলি যে প্রচুর মুভি দেখছি তাই না, মুভির পিছনে অ্যানালাইসিসগুলো, সিনেমাটোগ্রাফারদের অনেক ইন্টারভিউ, ডিরেক্টরদের অনেক ইন্টারভিউ, তাদের এক একটা শটের পিছনের গল্পটা, কেন এই শটটা এভাবে নেওয়া হলো, এগুলো আমি অনেক অ্যানালাইসিস করছি। তো এত ইনডেপথে না যাইলেও, মানে আগে তো আমার কাছে এই প্লেলিস্ট ছিল না, এটা আসছেও 4 বছর আগে হয়ে গেছে, আমি হয়তো পাইছি ধরেন 2-3 বছর আগে, যাই হোক। তো আমার তো আর কেউ ফিরোজ ভাই ছিল না এভাবে গুছায়া জিনিসপত্র দেওয়ার জন্য, বাট আপনাদের আছে, আপনাদেরকে গুছায়া দিয়ে দিচ্ছি। আল্লাহর রাস্তা দেখেন, এত সুন্দর করে গুছায়া জিনিস আই উইশ আমারে কেউ দিত, আমার এইভাবে কেউ দিলে তো আমি মানে খালি দেখতাম না, আমার লিটারালি মানে কি বলবো, ব্রেইনে ডাউনলোড করে ফেলতাম সোজা হিসাব, বুঝছেন? কিন্তু আনফর্চুনেটলি আমাদের স্টুডেন্টরা দেখেও না, এটা খুবই দুঃখজনক বিষয়। তো যদি ক্যামেরা অ্যানিমেশনে ভালো করতে চান, এই প্লেলিস্টটা আল্লাহর বাস্তে একটু দেখবেন, অ্যাটলিস্ট প্রথম 6টা-7টা ভিডিও দেখেন। যত বেশি দেখতে পারবেন তত ভালো আসলে, বাট হ্যাঁ মিনিমাম 6টা-7টা দেখার চেষ্টা করেন। আচ্ছা, অ্যান্ড লাস্টেরটাও দেখেন, 12 প্রিন্সিপাল অফ অ্যানিমেশন এক্সপ্লেইনড, এটাও দেখেন। অলরাইট, বাই সেইং দ্যাট আমরা আমাদের কাজে মুভ করি। 05 প্রেজেন্ট। আচ্ছা, যারা পরে আসতেছেন তাদেরকে আমি সবার লাস্টে দিব অ্যাটেন্ডেন্স, এখন থাকতে হবে, এই কমেন্টে দিয়ে যান, আমি সবার লাস্টে অ্যাটেন্ডেন্স দিব আপনাদের। আচ্ছা, সো আমি যদি এখন আমার কাজটাকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, শুরুতে প্রথমে একটা শট আছে এরকম, দেখছেন? এটা একটা সিমলেস ক্যামেরা মুভমেন্ট, খুবই ইজি আসলে এটা করা। এটার জন্য আমি স্প্লাইন টেকনিক ইউজ করছি। তো স্প্লাইন টেকনিক কীরকম, প্রথমে আপনাকে একটা স্প্লাইন তৈরি করতে হবে, অ্যান্ড যেটা আমার ধারণা মতে কিছুটা এরকম ছিল। সামথিং লাইক দিস। এবার আমি একটা ক্যামেরা নিব, ক্যামেরা নেওয়ার আগে আমি এটাকে উপরে আনবো, স্প্লাইনটাকে সামথিং মাঝ বরাবর নিলাম, সামথিং লাইক দ্যাট। এবার আমি একটা ক্যামেরা নেব, হ্যাঁ, ক্যামেরার ভিতর দিয়ে তাকাবো, ভিতর দিয়েও এখন তাকানোর দরকার নেই। দেখেন, ক্যামেরা হোক আর যে কোনো অবজেক্ট হোক, আমি যদি যে কোনো অবজেক্টের মধ্যে রাইট ক্লিক করে অ্যানিমেশন ট্যাগ, এখানে অ্যালাইন টু স্প্লাইন ট্যাগ দিই, ট্যাগগুলো আস্তে আস্তে দেখানো শুরু করতেছি, সবাই খুব মনোযোগ দিয়ে দেখবেন। যে কোনো অবজেক্টের মধ্যে রাইট ক্লিক করলে এখানে অনেকগুলো ট্যাগ আছে, তো অ্যালাইন টু স্প্লাইন অনেক ইম্পর্ট্যান্ট, এটা দিয়ে যে কোনো অবজেক্টকে যে কোনো স্প্লাইন বরাবর অ্যানিমেশন করা যায়। সো আমি ক্যামেরার মধ্যে, ক্যামেরাটাকে যেহেতু অ্যানিমেশন করবে পাত বরাবর, সো ক্যামেরার মধ্যে ট্যাগ দিলাম, আর ওই ট্যাগের মধ্যে স্প্লাইনটাকে ধরাই দিলাম, দেখবেন আমার ক্যামেরা কিন্তু এখানে চলে আসছে, সি। অ্যান্ড দেন এটার মধ্যে আমার অ্যানিমেশনের অপশন আছে, এই যে এখান থেকে অ্যানিমেশন করতে পারবো, জাস্ট কি ফ্রেম দিলেই হচ্ছে। সো আমার ধারণা মতে প্রথম শটটা ছিল আনুমানিক 3 সেকেন্ডের, অর্থাৎ 90 ফ্রেমের। সো আমি 0তে রাখলাম, আর 90 ফ্রেমে গিয়া আমি এটাকে 100 করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এরকম একটা অ্যানিমেশন পাইলাম। একটু তাকায় দেখার চেষ্টা করি ক্যামেরার মধ্যে দিয়ে, কি দেখা যাচ্ছে? ঘন্টা দেখা যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না। সরি টু এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, যাই হোক। সো এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে এটার ফোকাসটা বা তাকানোর জায়গাটা ঠিক নেই। তা আমরা এখানে আরেকটা ট্যাগ ইউজ করতে পারি, এটাকে টার্গেট ট্যাগ বলে, একই জায়গাতেই থাকে টার্গেট ট্যাগ। এখানের মধ্যে আমরা যদি কোনো অবজেক্টকে রাইখা দিই, সো অলওয়েজ ও ওই দিকে তাকায় থাকবে। এবারে যদি আমি ওখানে তাকায় দেখি, এবার প্লে দিই, হ্যাঁ এখন কিন্তু আমরা বেটার পাচ্ছি, বাট প্রবলেম হচ্ছে যে বেশি ক্লোজ হয়ে গেছে। তো আমরা বেশি ক্লোজ হয়ে গেলে কি করতে পারি? জাস্ট আমরা স্প্লাইনটাকে একটু বড় করে দিই, একটু যাতে দূরে যায়। হ্যাঁ, নাও ইট উইল বি সলভড। সো আমরা শুরু থেকে দেখি। আচ্ছা, প্রোডাক্ট অ্যানিমেশনের আরেকটা টেকনিক আমি আপনাদেরকে বলি, আস্তে আস্তে রিভিল করবেন, একবারে পুরোটা দেখাবেন না, ঠিক আছে? প্রথমে দেখেন আমি কিন্তু পুরো প্রোডাক্ট দেখাইনি, আমি কিন্তু একটু ক্লোজ থেকে শুরু করি। ইনফ্যাক্ট এই স্প্লাইন যেহেতু দেখেন অ্যানিমেশন আমরা করে ফেলছি, বাট স্টিল এটা এডিটেবল উইদাউট চেঞ্জিং ইউর কি ফ্রেম। এটা কিন্তু কাইন্ড অফ কি প্রসিজিওরাল অ্যানিমেশন, আমি কিন্তু স্প্লাইন চেঞ্জ করে দিচ্ছি, ওইভাবেই চেঞ্জ হবে। আর ক্যামেরা অ্যানিমেশনে কোনো স্প্লাইন যদি আপনি ইউজ করেন, আমি হাইলি রেকমেন্ড করব এটাকে আপনি অ্যাডাপটিভ না রেখে ইউনিফর্ম রাখবেন, ঠিক আছে? এবং 8-এর জায়গায় একটু বেশি নাম্বার দিবেন, লাইক 16 বা 32 দিবেন, স্মুথ একটা অ্যানিমেশন পাবেন। ওকে, আচ্ছা, নাও লেটস সি। ওকে, এখানে দেখতে ভালো লাগতেছে, আমি দেখতে চাই এটার ভিতরেও দেখতে চাই, এটা দেখতে চাই, দুটো একসাথে দেখতে চাই। এই জন্য উইন্ডো, এখান থেকে নিউ ভিউ প্যানেল নিব। এটা আরেকটা ইন্টারেস্টিং টেকনিক।
আমি অনেক বেশি ইউজ করি এটা ক্যামেরা অ্যানিমেশনের জন্য, এবং এখান থেকে আমি ক্যামেরা ধরায় দেবো। ক্যামেরা কিন্তু এখানে দুইটা, এর ভিতরে আরেকটা রাখছিলাম, আমি এটা ফেলে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখন কনফিউশন আর হবে না। তো দেখেন এখানে আমি দেখতেছি যে ক্যামেরা অ্যাকচুয়ালি বাইরে থেকে কেমন উঠতেছে, আর এখানে দেখতেছি ক্যামেরা ভিতর থেকে কি দেখতেছে, আন্ডারস্ট্যান্ড? সো শুরু করতেছে এখান থেকে, আমি শুরুটা আরেকটু উপর থেকে করতে চাই। সো পুরা স্প্লাইনটাকে একটু উপর উঠাই দেবো, সামথিং লাইক দিস। খেয়াল করেন আমার ওই টার্গেট ট্যাগের কারণেও স্টিল কিন্তু একটু নিচা হয়েই তাকাচ্ছে, আন্ডারস্ট্যান্ড? তো টার্গেট চাইলে আপনি অন্য একটা নালকে ধরে দিতে পারতেন, যাতে নালটা আপনি ইজিলি নাড়তে পারেন, এভাবেও করতে পারতেন। আর ঠিক আছে, সমস্যা নেই আপাতত, জাস ওকে। আচ্ছা, নাকি করে দিই, সমস্যা নেই। ফেরিস হুইলের মধ্যে জাস্ট একটা শিফট চেপ একটা নাল নিয়ে নেন, এই যে নালটাকে আপনি টার্গেট ট্যাগের মধ্যে দেন, এটার নাম দেন ফোকাস। ভালোই হয়, কারণ পরবর্তী ক্যামেরা এগুলো তো লাগতে পারে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়। সো এখন ফোকাস করতেছে সে এই নালটাকে, আমি নালটাকে একটু উপরে উঠলাম, দেখেন কীভাবে আমার অ্যাঙ্গেলটা চেঞ্জ হলো। সি, আই ওয়ান্ট দিস টু বি দ্য স্টার্টিং পয়েন্ট। অলরাইট, সো অলরাইট, ভেরি গুড। অ্যান্ড আমি এই পয়েন্টটা কি মাঝখানে আছে কিনা একটু দেখতে চাই। পয়েন্ট মোডে যান, জাস্ট এটাকে ধরেন, এটার ক্যামেরা ধরতেছে। আই ওয়ান্ট অনলি দ্য স্প্লাইন টু সিলেক্টেড। হ্যাঁ, 0-তে আছে এক্স বরাবর, সো তাহলে ঠিক আছে। আচ্ছা, মাঝখানে আছে। ওকে ওকে, ফার্স্ট ক্যামেরা মুভমেন্ট আমরা পেয়ে গেলাম, এটা হলো স্প্লাইন ডিপেন্ডেন্ট ক্যামেরা। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আচ্ছা, এটাও দেখি মাঝ বরাবর আছে কিনা। এটা হলো জেড বরাবর 0-তেই আছে, সো তার মানে এটাও মাঝখানেই আছে। বাহ, এত অ্যাকুরেটলি বসাই দিছি আমি, নাইস ব্যাপার স্যাপার। আচ্ছা, এখন চাইলে কেউ একটু ডাইনামিক্স অ্যাড করতে চাইলে আপনি একটু আপ ডাউন করতে পারেন, বা এটাকে একটু রোটেট করতে পারেন, বাট আমার ক্ষেত্রে ফ্ল্যাট মুভমেন্ট এটার ক্ষেত্রে ঠিক আছে, কারণ যেহেতু অলরেডি একটা স্প্লাইন আমি দিছি, সো আমি বেশি আপ ডাউন আর করাইলাম না এখানে। কুল। এখন আসেন সেকেন্ড শটটা অ্যানালাইসিস করি এগেইন। এটা হলো সেকেন্ড শট, ঠিক আছে? এটাও একটা কিঞ্চিত স্প্লাইনের মতন, বাট এটা একটু ডিফারেন্ট কেস সিনারিও বা ডিফারেন্টভাবে আমি করছি। আর এগুলোর নামগুলো দিয়ে রাখবেন, ক্যামেরা 1 মনে রাখবেন, ক্যামেরা 1 এটা। এখন সেকেন্ড যে শটটা, আমি ক্যামেরা 1টাকে এখানে অফ করে দিচ্ছি, স্প্লাইনটাকেও এখানে অফ করে দিচ্ছি, ঝামেলা কমলো। এখানে আর দেখার দরকার নেই। এখন আমি সেকেন্ড ক্যামেরা ধরতেছি, সেকেন্ড ক্যামেরাটা আমি শুরু করতে চাচ্ছি ধরেন এখান থেকে। এগেন আমি পুরো প্রোডাক্ট দেখাবো না এখানেও। এখন দিস কুড বি এনিথিং, যে কোনো লম্বা প্রোডাক্টের ক্ষেত্রে আপনি এই শটগুলো ইউজ করে ফেলতে পারেন। লাইক কোনো অ্যাওয়ার্ড হোক, অ্যাওয়ার্ড হতে পারে না, বা কোনো স্ট্যাচু হোক, লম্বা যে কোনো প্রোডাক্ট, কোনো শ্যাম্পুর বোতল হোক, হোয়াট এভার, বুঝতে পারছেন? যে কোনো লম্বা বস্তুর ক্ষেত্রে এইভাবে আপনি খাটাই দিতে পারবেন। এখন যদি কোনো কসমেটিক্স বা ক্রিমের বোতল হয়, সেটার ক্ষেত্রে আবার হয়তো বা এরকম শটগুলা ভালো লাগবে না, তখন আপনাকে একটু ক্রিয়েটিভ হতে হবে, অন্য টাইপের শট একটু ট্রাই করে দেখতে হবে। বুঝা গেছে ব্যাপারটা? কিন্তু আপনাকে অলওয়েজ কয়েকটা টেকনিকের দিকে খেয়াল রাখতে হবে, যে আস্তে আস্তে রিভিল করা, এই যে একটা টেকনিক বললাম, প্রথমে পুরা প্রোডাক্টটা দেখায় না দেয়া, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। প্রথমে আমি কি বললাম, শিফট অল্ট বি না, টুলস, ভয়েস টাইপিং, কন্ট্রোল শিফট অল্টার এস। প্রোডাক্টকে ধীরে ধীরে রিভিল করা, অবলিক শুরুতেই পুরো প্রোডাক্ট রিভিল না করা। আলাদা আলাদা ক্যামেরা অ্যানিমেশনে শর্টে ইজি ইজ ব্যবহার না করা, এই দুইটা টেকনিক কিন্তু আমরা আজকে অলরেডি শিখে ফেলছি। এগুলাই মনে করেন যে লাইফ টাইম কাজে লাগবে। শর্টে ইজি ইজ ব্যবহার না করা, ইজি ইজ মানে যে স্লো ইন স্লো আউট, ওটাকে ইজি ইজও বলে। দেন আর কি টেকনিক দিতে পারি আপনাদের, আর কি টিপস দিতে পারি একটু চিন্তা করি।
আচ্ছা, ও প্রোডাক্টের ফিচারগুলিকে হাইলাইট করে এমন ক্যামেরা অ্যানিমেশন ইউজ করা। প্রোডাক্টকে এলিগেন্ট রূপে প্রকাশ করতে স্লো মুভমেন্ট ইউজ করা। হিউজ। আচ্ছা, আমি একটু ব্যাখ্যা দিয়ে দিই। প্রথমত হচ্ছে, এটা তো বলে ফেলছি প্রোডাক্টকে ধীরে ধীরে রিভিল করবেন। শুরুতে পুরো প্রোডাক্ট দেখায় ফেললে কি হবে, অডিয়েন্সের আকর্ষণ নষ্ট হয়ে যাবে, পুরো প্রোডাক্ট তো দেখেই ফেললাম, বুঝেন নাই? আস্তে আস্তে রিভিল করতে হবে। ধরেন প্রথম ক্লাসে যদি আমি আপনাদেরকে ক্যামেরা অ্যানিমেশন দেখাই দিতাম, তাহলে তো মজা চলে যেত না, আস্তে আস্তে দেখাইতে হয়। আবার অনেকের ক্ষেত্রে মজাও চলে যেত, অনেকের ক্ষেত্রে আবার মাথার উপর দিয়ে যাইতো, সেই জন্য আস্তে আস্তে যাইতে হবে। আবার মনে করেন যে মার্কেট প্লেসের ব্যাপারগুলো আছে আমাদের লাস্টে, ক্যামেরার মানে কোর্সের লাস্টে, ওইটাই যদি শুরুতে দেখা দিতাম কি হতো, মজাটা কিন্তু চলে যেত। আস্তে আস্তে সব কিছুর একটা ব্যাপার আছে, একটা ফ্লো আছে। আলাদা আলাদা ক্যামেরা শটে ইজি ইজ ব্যবহার না করা, অর্থাৎ আমরা যে একটু আগে দেখলাম যে ইজি ইজগুলো কিন্তু উঠাই দিছি আমরা, এটা তো দেখবেন ইজি ইজ উঠাই দেবো, এটাতেও লাস্টে গিয়ে সবগুলোতে ইজি ইজ উঠাই দেবো, সব লিনিয়ার হবে। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ এই যে আমি যেটা দেখতেছি স্ক্রিনে, হ্যাঁ যে সিটগুলো আছে, সিটগুলো গ্র্যাভিটির কারণে নিচের দিকে থাকবে না? হ্যাঁ হ্যাঁ, এটা আমি করবো, এটা আমি লাস্টের দিকে করবো, নেই সমস্যা নেই। আপাতত আমরা ক্যামেরা অ্যানিমেশনটা ফোকাস করতেছি আর কি। আচ্ছা, দেন আলাদা আলাদা করে, ওয়ালাইকুম আসসালাম, জি, আলাদা আলাদা করে ক্যামেরা শটে ইজি ইজ ব্যবহার না করা, প্রোডাক্টের ফিচারগুলিকে হাইলাইট করে এমন ক্যামেরা অ্যানিমেশন ইউজ করা। এটা দিয়ে কি বুঝলাম, যেমন দেখেন এই ক্ষেত্রে আসলে প্রোডাক্টের তেমন কোনো মানে ফিচার বা হাইলাইট এরকম নাই, বাট ধরেন আপনি একটা মানে ঘড়ির অ্যানিমেশন করতেছেন, কথার কথা, দেখেন ঘড়ির মানে কোন হাইলাইটেড সাবজেক্ট আছে এটা আপনাকে বাইর করতে হবে। ঘড়ির একটা ডায়াল থাকে না, ডায়ালটা কিন্তু একটা হাইলাইটেড বিষয়, ডিজাইনটা। তারপর মনে করেন চেইনটা, তারপর মনে করেন পাশের যেই একটা রিম থাকে বা সুইচ থাকে যেটা দিয়ে ঘুরে টাইম চেঞ্জ করা যায়, এগুলো কি হাইলাইটেড অবজেক্ট না? সবাই কি হ্যাং হয়ে গেলেন নাকি, নাকি আমি হ্যাং হয়ে গেলাম? জি আচ্ছা, হ্যাঁ, তো তার মানে ওগুলোর উপরে আপনাকে ক্যামেরা অ্যানিমেশন করতে হবে। হ্যাঁ, দেখবেন যে ছোট ছোট এইসব হাইলাইটের অবজেক্টগুলো, এখন এগুলোর জন্য আপনাকে প্রচুর রিসার্চ করতে হবে বা কাজ দেখতে হবে। যত কাজ দেখবেন তত আপনি অ্যানালাইসিস করতে পারবেন। আমি কিন্তু লাস্টের দিকে যে দেখেন প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন, এখানে অনেকগুলা আপনাদেরকে ইয়া দিয়ে রাখছি, ভিডিও দিয়ে রাখছি। কি এগুলো যায় কই? আচ্ছা, উপরেও আছে, সমস্যা নেই, 21 নম্বর ক্লাসও দিছি। হোয়াট দ্য হেল, ইন্ট্রোটা আছে 24 নম্বর ক্লাস। আচ্ছা, এখানেও আছে, এই যে প্রোডাক্ট অ্যানিমেশন, এইটা এই প্লে লিস্টটা দেখবেন, এটা আমি নিচেও দিচ্ছি আবার, যেখানে প্রোডাক্ট অ্যানিমেশন নিয়ে আবার কথা বলছি আমরা, প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন। এই প্লে লিস্টে 300টার উপরে মানে ভিডিও আছে, বাট খুবই ছোট ছোট, 1 মিনিট 1 মিনিট করে। এখন এগুলা দেখলে কোনো লাভ হবে না, বলেন? হ্যাঁ, এগুলো এখন আপনাকে হার্ডই মনে হবে, কিন্তু আপনার দেখার নিয়মটা যখন আপনি জানবেন তখন ইজি মনে হবে। দেখার একটা নিয়ম আছে, আমরা অনেকে না ভিডিও বানানো তো অনেক দূরের কথা, অনেক পরের কথা, আমরা দেখতেও জানি না। দেখার একটা নিয়ম আছে, ভিডিও দেখতে হবে ফ্রেম বাই ফ্রেম। আপনাকে এইভাবে একবারে দেখলে আপনার কাছে যে কোনো কিছু হার্ড মনে হবে, বুঝছেন? ফ্রেম বাই ফ্রেম দেখবেন। ইউটিউবে দেখবেন আপনি আপনার কিবোর্ডের পাশে এম এর পাশে দেখবেন 2টা অ্যারো চিহ্ন আছে না, গ্রেটার দেন অ্যান্ড স্মলার দেন, এগুলা ধরে ধরে ফ্রেম বাই ফ্রেম আগানো যায়। এই দেখেন এভাবে ফ্রেম বাই ফ্রেম, এইভাবে আপনি দেখবেন, কথা বুঝছেন? তাহলে দেখবেন আরে কি এটা ক্যামেরা অ্যানিমেশনই তো, ক্যামেরাটা একদিক থেকে একদিকে খালি প্যান করতেছে, রোটেট করতেছে, এটা এমন কি। বাট খেয়াল করেন ওরা আবার আরেকটা টেকনিক ইউজ করে, আমরা যেটা বললাম লিনিয়ার অ্যানিমেশন করা, ওরা এটাকে উল্টায় দিছে, ওরা বলতেছে অ্যান্টি ইজ অ্যানিমেশন। অ্যান্টি ইজ মানে শুরু আর শেষে ফাস্ট হবে, মাঝখানে হবে স্লো। নর্মালি কি হয়, শুরু আর শেষে স্লো হয় নর্মালি বাই ডিফল্ট, ওরা উল্টায় দেয়। দেখেন খেয়াল করেন, শুরু আর শেষে স্লো, সরি আমি ভুল বলছি, শুরু আর শেষে দেখবেন ফাস্ট। খেয়াল করেন, আমি একটা ভালো শট দেখাই, এই দেখেন এই শটটাতে কিন্তু বোঝা যায় এখানে একটা লাইট খালি অ্যানিমেশন হয়েছে, বাট দেখবেন আপনি মাঝখানে কিন্তু ফাস্ট, সরি আমি আবারও ভুল বলতেছি, এই মাঝখানে ফাস্ট, বাট আমি আরও শট দেখাই আপনাদের।
আরো শর্ট আছে দাঁড়ান একটা, এই যে এটা দেখেন, এটা দেখেন এন্ট্রিটা হয়েছে কত ফাস্ট, দেখছেন? ফাস্ট হয়ে আস্তে করে স্লো হয়, দেখছেন এরকম। এই শর্টগুলো প্রোডাক্ট অ্যানিমেশনের জন্য খুবই ভালো লাগে। ঢুকবে ফাস্ট, এই দেখছেন 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 ঢুকছে ফাস্ট, দেখছেন দেখছেন এই কারের যে অ্যানিমেশন, এটা কি অ্যানিমেশন করা? কোনটা? গাড়ির? হ্যাঁ, গাড়িটা যে চলে যায়। হ্যাঁ সব কি ফ্রেম অ্যানিমেশন, বুঝছেন দেখছেন? এগুলো তো রিন্দা দিতে অবস্থা খারাপ হয়ে যায়। হ্যাঁ করবেন, সমস্যা কি, রেন্ডার দিবেন রাত্রেবেলা, সমস্যা নেই। এগুলো সাধারণত একা করে না, এগুলা কিন্তু এগুলো আপনি একা করতে পারবেন। এগুলা আমাদের কোর্স শেষ হইতে হইতেই আপনি একাই করতে পারবেন। এগুলো একটু দেখা গেছে ভারী জিনিস, সিনারিওটা ভারী, যার ফলে হয়তো বা এগুলো স্টুডিও দিয়ে করলে বেটার। হ্যাঁ, আর আপনি যখন কোনো স্টুডিওতে কাজ করবেন তখনও আপনি একা করবেন না এগুলো। ইউজুয়ালি ধরেন ব্যাকগ্রাউন্ডটা কেউ আপনারা করে দিচ্ছে, এটা আপনার অন্য পিসিতে রেন্ডার হচ্ছে, দেন ফাইনালি আফটার এফেক্টসে গিয়ে ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ডে একসাথে ম্যাচিং হবে, বুঝছেন? তো এইগুলাই সাধারণত ভেঙে ভেঙে করে, বা ব্যাকগ্রাউন্ডটা মডেলও করবে আরেকজন, মানে সাজাবে আরেকজন, এখানে গাড়ি সাজাবে আরেকজন, বুঝছেন? ফাইনালি আরেকজন অ্যানিমেশন করবে, এরকম ভেঙে ভেঙেই কাজ করে ইউজুয়ালি। আপনাদের এখন গোল থাকবে গাড়িটাকে অ্যাভয়েড করেন, আপনারা গোল থাকবে শুধু একটা সিঙ্গেল প্রোডাক্ট, সিঙ্গেল ব্যাকগ্রাউন্ড, এগুলাকে ইমপ্লিমেন্ট করার ট্রাই করবেন, বুঝতে পারছেন? ইনফ্যাক্ট আমার শরীরেও দেখবেন যে আমি কিন্তু এখনো এক প্রোডাক্ট নিয়েই কাজ করি, ইউজুয়ালি সিঙ্গেল প্রোডাক্ট নিয়েই কাজ করি, ব্যাকগ্রাউন্ডে তেমন আহামরি কিছু রাখি না আমি। বাট স্টিল কাজ তো পাচ্ছি না, মার্কেটে টিকে তো আসি আলহামদুলিল্লাহ। তো ঘটনা হচ্ছে আগে গোল রাখবেন এইটা। আপনি যদি প্রথমেই আসলে মানে একদম উপরে আম গাছের একদম উপরে আম দেখে হচ্ছে যে হারে ওই আম কখন খাবো এই চিন্তা করেন, তাহলে আপনি আসলে ঢিল মারাই শিখবেন না, কথা বুঝছেন? এটা নিয়ে হতাশ হওয়া যাবে না। আপনি আগে নিচের আমগুলা পারা শিখেন, নিচের আমগুলা পারা চেষ্টা করেন, একটা দুইটা আম খান, মনের মধ্যে একটু শান্তি আসবে, খুশি আসবে, তখন আপনি ট্রাই করেন উপরের আম কেমনে নেওয়া যায়, কথা বুঝছেন? যেমন এগুলো বেশ কমপ্লিকেটেড, এগুলো করা যাবে, এক্সপার্টিকেস দিয়ে করা যায়, ঠিক আছে, করা যাবে না এমন কিছু নাই। আমরা ভার্টেক্স ম্যাপ অ্যানিমেশন দেখছি না, ওটা দিয়ে ম্যাটেরিয়াল চেঞ্জ করা দেখছি না, কিছুটা ম্যাটেরিয়াল চেঞ্জেরও এখানে ব্যাপার আছে। এখানে রিয়েল ফ্লোর ব্যাপার আছে, লিকুইড সিমুলেশন, ঠিক আছে? কিন্তু আপনার কাজ হচ্ছে আগে শুধু সিঙ্গেল, এই যে ক্যামেরার শটগুলো আপনি রেপ্লিকেট করেন, এই যে মোবাইলটা সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড, এগুলোকে আপনি রেপ্লিকেট করার ট্রাই করেন, তাইলে মনে করবেন যে আপনার কোর্সের পুরা টাকা উসুল। যদি ওইটাও আপনি মানে অ্যাটলিস্ট 90% অ্যাকুরেসিতে রেপ্লিকেট করতে পারেন, আপনার কোর্সের টাকা তো উসুল। আমি এটা মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি যদি সিঙ্গেল প্রোডাক্ট শটগুলোকে রেপ্লিকেট করার মতন ক্যাপাবিলিটি রাখেন এবং পোর্টফোলিও তৈরি করেন, তাহলে আপনার এই কোর্সের যেই আপনি যত টাকা দিয়ে ভর্তি হয়েছেন বা কোর্সের তার মিনিমাম 10 গুণ আপনার ইনকাম হবে শুধুমাত্র ধরেন উইদিন এ ইয়ারও অনেক বেশি বলছি আমি গ্যারান্টি দেওয়ার জন্য অনেক বেশি বলছি, অনেকের ক্ষেত্রে সেটা 2-3 মাসেই হবে, বুঝছেন? তো এই জন্য আগে হচ্ছে সিম্পল জিনিসগুলোকে রেপ্লিকেট করেন। এখন এই প্রোডাক্টটা মানে এটা খুব একটু এক্সট্রিম এক্সাম্পল, বাট আপনি যদি নিচেরগুলো দেখবেন ওগুলো তো অনেক কমই ব্যাকগ্রাউন্ড আছে, অনেকগুলোতে ব্যাকগ্রাউন্ড নাই, সিঙ্গেল প্রোডাক্ট শুধু, ওইরকম অনেক ভিডিওই আছে। এটার মধ্যে সুন্দর একটা ল্যান্ডস্কেপ আছে বড়, হ্যাঁ, বাট আপনি ওই শটগুলোকে অ্যাভয়েড করে সিঙ্গেল প্রোডাক্ট শটগুলোকে আগে দেখেন। হ্যাঁ, লাইক এটা কিন্তু যে মোগ্রাফ দিয়ে আজকে দেখলাম একজন করছেন হোমওয়ার্ক কিছুটা, এখন আপনি চিন্তা করেন ওটার মধ্যে কেমনে আমি এই ডিটেলসগুলো অ্যাড করতে পারি। যখন সিঙ্গেল প্রোডাক্ট হয়ে যাবে, ভালো মতন করতে পারতেছেন এরকম, তখন আস্তে আস্তে ডিটেলস অ্যাড করার দিকে ফোকাস করবেন। দেখছেন ম্যাক্সিমাম অংশ কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট। হ্যাঁ, এখন এটা কিন্তু করে নাই, সে এটা কোথা থেকে ভিডিও মারছে, বুঝছেন? এরকম ভিডিও আপনি খুঁজে পাবেন, সার্চ করেন খুঁজে পাবেন, এটা স্ক্রিন রেকর্ডিং, বুঝছেন? এখন যদি বলেন যে ভাই এগুলো তো কেউ না কেউ তো বানাইছে, হ্যাঁ অবভিয়াসলি বানাইছে, ওটা আফটার এফেক্টসে বানাইছে, 2D অ্যানিমেশন গুলো আফটার না 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 না, দুইভাবে কাজ করা যায়। এক তো হচ্ছে এটাকে আফটার এফেক্টসে আনা যায়, আমরা 20 নম্বর ক্লাসে এটা শিখবো, ওইখানে আপনি টেক্সট ওটাই আসলে ভালো উপায়, কারণ হচ্ছে ক্লায়েন্ট এসে যে কোনো সময় বলতে পারে ভাই সব ঠিক আছে বাট স্ক্রিনের ভিডিওটা চেঞ্জ হবে, তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আবার পুরো 3D থেকে রেন্ডার দিতে হবে যদি নর্মালি করেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আফটার এফেক্টসে নিয়ে আসাটা উত্তম, তবে চাইলে আফটার এফেক্টসের মধ্যেও টেক্সচারে ভিডিও টেক্সচার ঢুকানো যায়, ওইটা আমরা কোনো একটা ক্লাসে ধর 20 নম্বর ক্লাসে দেখাই দেবো না, সমস্যা নেই।
হ্যাঁ বলেন। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমি এসপ্লেন্ডটা নেই না ফ্যান, আপনার দুইটা ডিভাইস থেকে মনে হয় কানেক্টেড করে আছেন, একটা ডিভাইসের সাউন্ডটা জিরো রাখবেন নাহলে ইকো আসে। হচ্ছে যে ফ্যান নিলে এটা পয়েন্ট ভাইয়া একটা ডিভাইসের সাউন্ড জিরো রাখা লাগবে, একটা ডিভাইসের সাউন্ড জিরো রাখেন অথবা হেডফোন ইউজ করেন। একটা ডিভাইসের ভলিউমটা জিরো রাখেন, হয়তো ফোনে আসেন, ফোনের ভলিউমটা একদম জিরো রাখেন, এবার কথা বলেন। জিরোতে না আসলে হেডফোন ইউজ করেন। বলতে চাচ্ছিলাম আমি যদি ফ্যান নেই, হ্যাঁ ফ্যানের কানেক্ট করার পরেও আমি এই ফ্যানের যে সিগন্যালটা এটা যাচ্ছে না। পেনের সিগন্যাল, পেন বলতে এসপ্লেন ফ্যান যদি নেই আমি, গ্রাফিক ট্যাব। এসপ্লেন ফ্যান, হ্যাঁ ও আমি সাইলেন্ট ও এটা স্কেপ চাপবেন, স্কেপ, এই যে ক্লিক করলাম এটা রয়ে গেছে, স্কেপ চাপলে চলে যাবে। দেখাই দিছিলাম এটা প্রবাবলি, বুঝতে পারছেন? হইছে ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা তাহলে সেকেন্ড ক্যামেরা আসি। এটা আমার ক্যামেরা 1 হইলো, এখন ক্যামেরা 2টা আমি এখান থেকে নিতে চাই। সো আমি এখান থেকে আরেকটা ক্যামেরা নিলাম, এটার নাম দিলাম আমি, খেয়াল করেন কি দিচ্ছি, 2.1। আর যেটা শেষ হবে, এটাকে এখানে রাখি, হ্যাঁ, এটা শটটা শুরু হবে এখানে, আমি এখান থেকে বের হয়ে গেলাম, আর ধরেন শেষ হবে এখানে, শট 2টা শেষ হবে এখানে। এখানে আমি আরেকটা ক্যামেরা নিলাম, এটার নাম দিলাম, খেয়াল করেন কি নাম দিচ্ছি, 2.3। বলতে পারেন যে 2.2 কই গেল, 2.2 আমি পরে দিচ্ছি মাঝ বরাবর। ওকে, ওকে ভালো। তাহলে এখন আমরা কি পাইলাম, আমরা জাস্ট 3টা ক্যামেরা পাইলাম, নাথিং এলস। এখন এই 3টা ক্যামেরা যে কোনোখানে হইতে পারে, বাট 3টা ক্যামেরাকে যদি আমি মর্ফ করতে চাই বা কানেক্ট করতে চাই, সেটার জন্য আমার নেওয়া লাগবে আরেকটা ক্যামেরা, এটার নাম হচ্ছে মর্ফ ক্যামেরা। এটা দেখবেন এখানে ক্লিক করলে এটা গ্রে করা থাকে, বাট যদি আপনি মাল্টিপল ক্যামেরা সিলেক্ট করেন, যেমন এটা সিলেক্ট করে আমি এটা সিলেক্ট করলাম শিফট চেপে, যাতে 3টা সিলেক্ট হলো, এবার ক্যামেরা মর্ফ আমার কিন্তু নেওয়া যাচ্ছে। আর এবার নিলে ও অটোমেটিক দেখেন 3টাকে পেয়ে গেছে, না পাইলে আমরা ডিফল্ট না পাইলে এভাবে দিতাম, বাট ও উল্টা পাল্টা পাইছে, যার ফলে দেখেন এখানে গিয়ে ওখানে গিয়ে তারপর এখানে আসতেছে। তো আমরা একটা সিরিয়ালটা জাস্ট ঠিক করে দিব, দেখেন এখন ঠিক হয়ে গেছে। ওকে, 2.1, 2.2, 2.3। এখন আমাদের এই ক্যামেরা একটা থেকে আরেকটায় মর্ফ হবে, আন্ডারস্ট্যান্ড? অস্থির না বিষয়টা? তো এখন আমরা যদি মর্ফ ক্যামেরার ভিতর দিয়ে তাকাই, আমরা মর্ফ ক্যামেরার নাম দিলাম 2, মর্ফ ক্যামেরা 2, এবং এই মর্ফ ক্যামেরাটাকে অ্যানিমেশন করব 90 থেকে 180, মানে পরের 3 সেকেন্ড। 90তে গেলাম, 90তে আমি কি ফ্রেম দিলাম, ব্লেন্ড, এখান থেকে শুরু হবে, আর 180তে আর এটা 0 হয়ে যাবে। কারো ক্ষেত্রে উল্টা রেজাল্ট দিলে আপনি অ্যানিমেশনটা উল্টা করবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড শটও কিন্তু আমাদের রেডি। ওকে, খেয়াল রাখতে হবে মাল্টিপল শট দিলে প্রত্যেকটা শটের মধ্যে স্পিডটা যাতে তুলনামূলকভাবে সেম থাকে। একটা স্পিড অনেক বেশি, একটা স্পিড অনেক কম হলে এটা কি মানে অ্যাব্রাপ্ট লাগে, ঠিক আছে? সিমিলারিটিস রাখার চেষ্টা করবেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের সেকেন্ড ক্যামেরাও কিন্তু ডান, বাইরেই রাখি। আমরা চাইলে, আচ্ছা এটার ক্ষেত্রেও সুবিধা কি, আমাদের কি ফ্রেম চেঞ্জ না করেও আমরা কিন্তু এখন এগুলারকে চেঞ্জ করতে পারবো। লাইক আমি যদি খেয়াল করেন 2.2 যেটা আছে, এটাকে উপর উঠাই দিই, 2.2 যেটা আছে এটাকে যদি একটু আপ ডাউন করি, পুরা কিন্তু অ্যানিমেশন আমার ওইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, আন্ডারস্ট্যান্ড? ওইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটাও কিন্তু একটা মজার জিনিস, আমরা কি ফ্রেম চেঞ্জ না করে এগেইন পুরা পাথ কিন্তু চেঞ্জ করতে পারতেছি। মর্ফ 2 এর মধ্যে দিয়ে দেখি, হ্যাঁ, বুঝতে পারলেন? সো এইভাবে প্রসিডিউরাল ক্যামেরা অ্যানিমেশন করা যায়। দুইটা টেকনিকই প্রসিডিউরাল, অর্থাৎ কি ফ্রেমকে আমরা চেঞ্জ না করেও অ্যানিমেশন চেঞ্জ করতে পারতেছি। বাই দ্য ওয়ে, এখন আমরা এই 3টা ক্যামেরাকেই অফ করে দিব লাইক দিস। ইনফ্যাক্ট আমরা ওইটাকেও অফ করে দেবো, এটাও দরকার নেই। তাহলে আমাদের 2টা ক্যামেরা ডান। 3 নম্বর ক্যামেরা হচ্ছে খুবই নর্মাল, আমি জাস্ট সিম্পলি ওই সাইড থেকে, যেহেতু সব শট দেখানো হয়েছে এক সাইড থেকে, আরেকটা শট কান্নাকাটি করতে পারে আরেকটা সাইড, এখানে খুবই সিম্পল একটা অ্যানিমেশন করবো। এটা আমি অলমোস্ট অনেক প্রোডাক্টে আমি ইউজ করছি, খুবই বেসিক একটা শট, জাস্ট সিম্পলি জুম আউট হইতে হইতে একটু রোল করতে থাকে।
তো এটা আমি একটু অ্যাঙ্গেল থেকে দিব। বাই দ্য ওয়ে এখানে কম্পোজিশনগুলো ইম্পর্টেন্ট, ক্যামেরার কম্পোজিশন কীরকম, ক্যামেরা কম্পোজিশনের উপর অনেক ভিডিও আপনি পাবেন। আপনি ওভারঅল যাদের গ্রাফিক ডিজাইনার আইডিয়া আছে তাদের কম্পোজিশন বেটার হয়, আপনারা অলরেডি জানেন। আর যাদের হচ্ছে একদমই আইডিয়া নেই, জাস্ট সার্চ করবেন হাউ টু গেট আ বেটার কম্পোজিশন বা সিনেমাটোগ্রাফি সম্পর্কে একটু বেসিক জানবেন, আগে একটু রিসার্চ করবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, ক্যামেরা ভিতর দিয়ে দেখাচ্ছি, এটার নাম হচ্ছে আমাদের কি ক্যামেরা 3, যেহেতু থার্ড শট। অ্যান্ড এটার মধ্যে কম্পোজিশনে গেলে এখানে বিভিন্ন রকম কম্পোজিশনের রুলস আছে, এগুলো অন করা যায়। যেমন গ্রিড, এটাকে 3 পয়েন্ট রুলও বলা হয়। এই যে পয়েন্টগুলো ছেদ করতেছে, এখানে মানুষের ইন্টারেস্ট সবচেয়ে বেশি থাকে। সো আপনার সাবজেক্ট এইগুলোর মধ্যে থাকলে সবচেয়ে ভালো ফোকাস পাবে। এছাড়া আর অনেক রুলস আছে, ডায়াগোনাল আছে, পরে ক্রস হেয়ার আছে, এগুলো চাইলে আপনি অন করতে পারেন মাঝখানের পয়েন্টগুলো বের করার জন্য। আচ্ছা, আমি সাধারণত গ্রিড আর ক্রস হেয়ার অন রাখি যদি আমার কম্পোজিশন লাগে। ইউজুয়ালি এখন আল্লাহ দিলে এতটুকু সেন্স হয়ে গেছে, এগুলো লাগে না, আমরা একটা আইডিয়া আমাদের হয়েই আছে। যেমন দেখেন এখানেও কিন্তু আমি অন করার আগে বসেছি, তাও মোটামুটি আমার গ্রিড পয়েন্ট কিন্তু সঠিকভাবে বসে গেছে আল্লাহ দিলে। হ্যাঁ, এবার আমরা যদি এখন অ্যানিমেশন করি, আমরা কোঅর্ডিনেশনে যাই, আমরা 180 থেকে শুরু করবো। 180 থেকে এগেইন 30 ফ্রেম, কত হবে? 30 না, 90 ফ্রেম, 3 সেকেন্ড, কত হবে? 270, রাইট? সো আমরা একটু জুম ইন থেকে শুরু করব, অ্যান্ড দেন হচ্ছে আমরা সবগুলা পজিশনে কি ফ্রেম দেবো, সবগুলা রোটেশনেও কি ফ্রেম দেবো। ওকে, কুল। অ্যান্ড 270-এ গেলাম। এটা একদমই হচ্ছে কি ব্রুট ফোর্স কি ফ্রেম, এখানে কিন্তু আর কোনো প্রসিডিউরালি আমি ইউজ করতেছি না কোনো কিছু, বুঝছেন? ডিরেক্ট ব্রুট ফোর্স কি ফ্রেম ইউজ করতেছি। তাহলে 90 থেকে 180, 180 থেকে 270। 270-এ যেতে যেতে আমি কি করব, আমি আস্তে করে একটু জুম আউট করব, লাইক দিস, অ্যান্ড এগেন আমি আবার কি ফ্রেম দেব। আচ্ছা, বাট আমি আবার 180-তে ব্যাক যাব। ব্যাক গিয়ে আমি এই বি, যেটা রোলিং বলে আমরা ক্যামেরায়, রোলটা আমরা সামথিং লাইক 25 to 30 ডিগ্রির মতন আমরা চেঞ্জ করে দেবো। আমার মনে হচ্ছে এক্ষেত্রে মাইনাসে দিলে ভালো লাগবে। হ্যাঁ, যেহেতু এদিকে ঘুরতেছে ক্লকওয়াইজ, তাই না? এখানে দিয়ে কি ফ্রেম দিলাম, তাহলে কি হলো? হ্যাঁ, সো ওইটা যেদিকে ঘুরতেছে ওইভাবে ক্যামেরাটা আস্তে করে ঘুরে শেষ হচ্ছে, বুঝলেন? অ্যান্ড ফাইনালি এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এবারে আমি সবগুলার ইজিগুলো দৌড়াবো। শিফট F3 চাপি। প্রথমে হচ্ছে আমরা ক্যামেরা 1-এ জায়গা, ক্যামেরা 1-এ হচ্ছে ট্যাগ, আমরা ট্যাগ দিছিলাম, আমি ট্যাগটাকে এখানে নিয়ে আসলাম, এই ট্যাগের মধ্যে ঢুকলাম, কার্ভে ঢুকলাম, দেখেন সিলেক্ট হয়ে আছে, জাস্ট এটাকে লিনিয়ার করে দিলাম। সেকেন্ড ক্যামেরা হচ্ছে মর্ফের মধ্যে ট্যাগ, সো এই ট্যাগ নিয়ে আসেন এবার, এখানেও এটা সিলেক্ট করে, হ্যাঁ, বা সিলেক্ট না হলে এভাবে ম্যানুয়ালি করেন, করে এটাকেও লিনিয়ার বানা ফেলেন। অ্যান্ড দেন ফাইনালি ক্যামেরা 3-এর মধ্যে পজিশন সবগুলা, রোটেশন সবগুলা, তো সবগুলাই একবারে সিলেক্ট করার জন্য মিডল মাউস ক্লিক করতে পারেন, অ্যান্ড দেন কন্ট্রোল A, সবগুলা সিলেক্ট হয়ে গেল, দেন সবগুলা লিনিয়ার। ওকে, ডান। সো এখন দেখবেন, এখন তো আমি দেখাতে পারবো না, কারণ কি আমি যদি প্লে করি, আপনি অ্যাকচুয়ালি যেই ক্যামেরায় আসেন ওই ক্যামেরা অনুযায়ী কিন্তু সে দেখাবে, ও কিন্তু অটোমেটিক ক্যামেরা কাট করবে না, ওকে বুঝাইতে হবে যে ক্যামেরাগুলো কোথায় কোথায় কাট করতে হবে। আর এটার জন্য আমরা ইউজ করব স্টেজ অবজেক্ট। এইখানে দেখেন স্টেজ অবজেক্ট, স্টেজ অবজেক্টের মধ্যে ক্যামেরা, স্কাই, ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হাবিজাবিকে কি ফ্রেম করা যায়। সো আমরা প্রথমে দিলাম ক্যামেরা 1 দিলাম। এটা কত নম্বর ফ্রেম পর্যন্ত ছিল মনে আছে কারো? 90। তো 90-এ মারেন কি ফ্রেম। 91 যখন যাবে তখন হবে কি ক্যামেরা 2, মারেন কি ফ্রেম। 180 পর্যন্ত, 180 পর্যন্ত ক্যামেরা 2, সো আবার কি ফ্রেম। 181-তে যখন যাবে তখন কি হবে, ক্যামেরা 3 নিয়ে আসলাম, মারলাম কি ফ্রেম। এবার শুরু থেকে যদি আমি প্লে করি তাহলে অটোমেটিক আমার ক্যামেরাগুলো কাট হইতে থাকবে। দেখেন ভালো লাগতেছে, ভালো লাগতেছে এখন? হ্যাঁ, আমরা এই ক্যামেরাটা অফ করে দিই। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম যে মিউজিক কিভাবে নেয়। হ্যাঁ, যেহেতু মিউজিকের সাথে সাথে অ্যানিমেশনগুলো করতে হয়, তো মিউজিক নিতে চাইলে ধরেন আমি এটাকে যদি ডাউনলোড করি, ডাউনলোড ফোল্ডারে রাখলাম। হ্যাঁ, দেখেন ভেরি সিম্পল, আপনি জাস্ট একটা নাল নেবেন, এবার শিফট F3 মানে টাইম লাইনে যাবেন, নালটাকে এখানে আনবেন,
দেন এটার উপরে রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক, অ্যাড প্রপার্টি ট্র্যাক, সরি অ্যাড স্পেশাল ট্র্যাক, এখান থেকে সাউন্ড। এই সাউন্ডের মধ্যে আপনি আপনার ভিডিও বা অডিও যেটাই হোক এভাবে খালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবেন, হয়ে গেছে। তো এখন আমরা মিউজিকের সাথে একটু মিলিয়ে দেখি। সুন্দর মতন মিলে গেছে, কারণ আমি আগেই জানতাম ওগুলো 30-30 করে, মানে 3-3 সেকেন্ড করে করা হয়েছে এই জন্য। বাট আপনার ক্ষেত্রে আপনি আগে মিউজিক নিয়ে মিউজিকের তাল অনুযায়ী আপনি কাটগুলা দিবেন। আপনি যদি শিফট F3 চাপেন এগেইন টাইম লাইনের জন্য, শিফট F3, হ্যাঁ এখানে কিন্তু সাউন্ডের ওয়েভগুলোও দেখা যায়, আন্ডারস্ট্যান্ড? সো ওয়েভ দেখে শুনে ভালো করে আপনি আগে প্ল্যানিং করবেন, আগে প্ল্যানিং করবেন যে কোথা থেকে কোথা পর্যন্ত আমি শর্টগুলো ডিভাইড করব, বুঝছেন? এগুলো আগে প্ল্যানিং করবেন, ওই অনুযায়ী আপনি শর্ট ডিভাইড করবেন। দেখেন আমারগুলো কিন্তু যে বিটের সাথে বিটে মিলে গেছে মোটামুটি, বুঝছেন? আগে থেকে প্ল্যানিং করা এটা, ওকে? ঠিক আছে। সো আশা রাখি আপনাদের আর কোনো কোশ্চেন, আচ্ছা যদি থাকে তাহলে বলেন, আশা রাখি বলা উচিত না, হ্যাঁ বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ক্যামেরা অ্যানিমেশন রিলেটেড আশা করি নাই। এবার আমরা ফেরিস হুইলের সিট প্রবলেমটাকে একটু সলভ করার ট্রাই করি। আমরা মনে আছে নিশ্চয়ই একটা ক্লোনার কিন্তু ব্যাকআপে রাখছিলাম, আবার এডিটেবল করেও রাখছি। এই যে সিটগুলা, কই সিটগুলো আমার পিলারের মধ্যে না, সেন্টার, এটার মধ্যে ক্লোনার, এটা হলো সিটস, হ্যাঁ সিটস। আচ্ছা আমরা যদি সিটগুলোকে অফ করে আমরা ক্লোনারটাকেই অন করি, দেখি একটু ক্লোনারের মধ্যে তো একটা অপশন থাকা উচিত ছিল। আচ্ছা আমি কয়েকটা প্রসেস ট্রাই করতে হবে এখানে, যেহেতু এক্সাক্ট প্রসেসটা মনে নাই, আমি কয়েকটা প্রসেস ট্রাই করে দেখি। যেমন আচ্ছা বাই দ্য ওয়ে, ক্যামেরা অ্যানিমেশনে স্টেজটা সবার লাস্টে নেবেন, কারণ একবার স্টেজ নিয়ে ফেললে আপনি কিন্তু সহজে এখান থেকে বেরোতে পারবেন না। এখন যদি এখানে বেরোতে হয় আপনাকে আগে স্টেজ থেকে বাইরেতে হবে, তারপর ক্যামেরা থেকে বাইরেতে হবে, তারপর আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ আদারওয়াইজ উল্টাপাল্টা করলে কিন্তু ক্যামেরা অ্যানিমেশন নড়চড় হয়ে যেতে পারে, খুব সাবধান। কার যেন নয়েজ আসতেছে, মাইক্রোফোনটা অফ রাখি আমরা সবাই। স্টেজ ডিলিট করে দিই, তাহলে সব চলে যাবে। সব চলে যাবে বলতে ক্যামেরার কাটিংগুলো চলে যাবে, মানে আমি যে ফ্রি ফ্রেমগুলো করছি ওগুলো চলে যাবে। হ্যাঁ স্টেজের মধ্যে যে কি ফ্রেমগুলো করছেন ওগুলো চলে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা আমরা একটু ট্রাই করি, কয়েকটা পদ্ধতি ট্রাই করে দেখি। নাম্বার 1 হচ্ছে আমরা যদি ক্লোনারের মধ্যে একটা টার্গেট ইফেক্টর নেই, আই এম নট শিওর এটা কাজ করবে কিনা। হ্যাঁ টার্গেট ইফেক্টর নিলাম, নিয়ে আমরা একটা নাল নিলাম যেটা ধরেন নিচে আছে, আর টার্গেটের মধ্যে আমরা নালটাকেই দিলাম, লেটস সি। দেওয়ার পর আমরা আপ ভেক্টর হিসেবে ওয়াই চাপলাম, হইল না। অপশন আছে যতগুলো সবগুলো একটা একটা করে দিয়ে দেখতে হবে, একটাও হইল না, তাই না? রেপেল না, ইউ স্পিচ উঠাই দিলাম, অ্যান্ড দেন এটা করার পরে যদি হচ্ছে আমরা আবার ক্লোনারে যাই, এটাকে 0 করে দিয়ে কোনো লাভ হবে না, এখন আর এটা দিয়ে কোনো লাভই হবে না। বেসিক্যালি সব কিছু টার্গেটের কন্ট্রোলে চলে গেছে। ওকে এটা রোটেশন করলে না টার্গেট থেকে আমাকে একটু সময় দিবেন, হ্যাঁ আমি কয়েকটা জিনিস ট্রাই করতেছি, তো আমি একটু ট্রাই করে দেখি, তারপর আপনাদের সাজেশনস দেব। নেক্সট নোট, প্রিভিয়াস নোট, অবজেক্ট টার্গেট, লক এট ক্যামেরা, নোটস নোট, প্রিভিয়াস নোট, ফিল্ড ডিরেকশন। ফিল্ড ডিরেকশনে হলো না, হলো না। ওকে ইউ স্পিচ অন করলে, ওকে
এইখানেই হয়ে যাওয়া উচিত ছিল ওর। আচ্ছা, আরেকটা নাল নেই, যদি এটাকে উপরে দিয়ে দিই, অ্যান্ড দেন হচ্ছে আমরা টার্গেটটাকে আপ ভেক্টর হিসেবে উপরেরটাকে ধরাই, দেন হচ্ছে আমরা হবে না, তাহলে আই গেস এইভাবে হবে না। আচ্ছা, আমরা ব্যাক টু গ্রাউন্ড জিরোতে চলে আসছি, আগের জায়গায়। আচ্ছা, নাম্বার 1 হচ্ছে এটা তো আছে উল্টাভাবে, হ্যাঁ এভাবে থাকবে, অর্থাৎ +90। এটা নাম্বার 1 ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে যে এটাতে -90 দেই। আচ্ছা, আচ্ছা, দেন এটাকে আবার একটু এক্সপেরিমেন্ট করে দেখতেছি, বুঝছেন, এক্সাক্ট ওয়ে মনে নেই তো, এক্সপেরিমেন্ট করে দেখতেছি কোনটাতে আসলে কি হয়, ইউ নেভার নো। ওকে, হাউ অ্যাবাউট আমরা যদি আরেকটা পদ্ধতি ট্রাই করি, নিচে একটা প্লেন নিয়ে নিলাম, অ্যান্ড দেন সবগুলোর মধ্যে একটা টার্গেট ট্যাগ যদি দিয়ে দিই, একটাতে আগে দিয়ে দেখি, নিচের এটাতেই দিলাম, দেন এই টার্গেট ট্যাগের মধ্যে আমরা উপরের প্লেনটাকে সেট করলাম, অ্যান্ড আপ ভেক্টরটা চেঞ্জ করা লাগবে। আপ ভেক্টরের জন্য আমি উপরের নালটা দিলাম, তাতে লাভ হচ্ছে না, নিচের নালটা দিলে লাভ হচ্ছে না, পিচ উঠে দিলেও লাভ হচ্ছে না, উঠে দিলেও লাভ হচ্ছে না। বাই দ্য ওয়ে, এটা তো এটার ভিতরে ঢুকবে, স্টিল লাভ হচ্ছে না। আমি সাউন্ডটা শুনতে না চাইলে এখানে সাউন্ড অফ করা যাবে। ও শিট, ওই ক্লোনারের মধ্যে কি ফ্রেমটা ছিল তাই না, মনে হচ্ছে, না ক্লোনারের মধ্যে ছিল না, সরি আমার মিস্টেক, এটার মধ্যে ছিল, এই যে সিটস, হ্যাঁ সেটা তো লাগতেছেই না, সিটসের মধ্যেই ছিল। একটা ফাইনাল ট্রাই করে দেখি, এটা না হলে তাহলে এবার একটু ইউটিউবে সার্চ করে দেখব। আচ্ছা, এটার অ্যাক্সিস জাস্ট প্রবলেম আছে, বাট কাজ মনে হয় হচ্ছে, দেখেন অটোমেটিক রোটেট কিন্তু হচ্ছে সে, মেবি জাস্ট অ্যাক্সিস একটু প্রবলেম আছে। অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিসটাকে ওইটা দিকে অ্যালাইন করতেছে সামহাউ। আমি যদি ওরে বুঝাইতে পারি এটা জেড অ্যাক্সিস এইদিকে, তাহলে দিস প্রবলেম শুড বি সলভড, তাই না? তো কীভাবে করা যায়, আমরা যদি এইটাকে একটা নালের মধ্যে নিয়ে যাই, অল্ট চেপে নিলাম, অ্যান্ড দেন একটুখানি বাহির করলাম, দেন নালটাকে আমরা রোটেশন বরাবর এমনভাবে ঘুরাইতে হবে, নট দিস, not this, not this, but this, এমনভাবে ঘুরাইতে হবে যাতে জেডটা নিচে যায়। কি ব্যাপার, নালের
চেঞ্জ হলো না কেন? প্রবাবলি চেঞ্জ হলো না কেন? কিছুর সাথে কানেক্টেড আছে এটা। আচ্ছা, আমরা যদি নালের শুধু অ্যাক্সিস ধরে ঘুরাই তাহলে কি যাবে? তাও গেল না, স্ট্রেঞ্জ। আচ্ছা, আমরা এবার একটু ইউটিউবেরও হেল্প নেই। সিনেমা 4D, ফেরিস হুইল অ্যানিমেশন। দুইটা ভিডিও পাইলাম যেগুলো প্রমিসিং, একটু দেখতে হবে কিভাবে করছে। এটা হলো মডেলিং, সো এটা দেখা লাভ নেই, এটা একটু দেখি। ডাইনামিক্সের কথা বলছে, প্রবাবলি এখানে আমাদের সলভ হবে প্রবলেমটা। আমরা এক্সপ্রেসও দিয়েও ট্রাই করতে পারতাম, ওইটা আবার আপনাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হইতো। আমি দেখি ওরা কিভাবে করছে। ওদেরটা কিন্তু হচ্ছে, সো দেখি কিভাবে করছে। আরে এত ইজি প্রসেস থাকতে এত ঝামেলা করছে। দেখেন, আমাদের এটা ব্রেক করা লাগবে না, আই হোপ সো। আমাদের এই সিটস দরকার নেই, আমরা ক্লোনারটাকেই বসাইতে পারি এগেইন। ওখানে ক্লোনারটা বসাই, ক্লোনারটা অন করি। না, ওদের অন্য একটা কোনো কাহিনী করছে। অন্য একটা কোনো কাহিনী করছে, আগে একটু ভালো করে দেখে নি, আগেই হচ্ছে নাচ না ইয়া করি। ফার্স্ট অফ অল এভাবে নিচে রেডিয়ালি নিচে, ওকে। তারপরে ফ্ল্যাট করছে কিভাবে সেটা আগে দেখতে হবে। অ্যালাইনটা অফ করে দিছে, এই রে কপাল রে। এই ক্লোনারের মধ্যে অ্যালাইনটা অফ করে দেন, এমনি ফ্ল্যাট হয়ে গেছে, শেষ। ঠিক আছে, এখন জাস্ট এটাকে আপনি অফসেট করলেই হচ্ছে। আন্ডারস্ট্যান্ড? আল্লাহ। সো এখন জাস্ট এটার সাথে ওইটার কি ফ্রেমটা মিলাইলেই হয়ে যাবে। হাস্যকর, এটা হাস্যকর। আচ্ছা দেখেন, সেন্টার সিলিন্ডারে কি ছিল, 0 থেকে 1080, তো জাস্ট এইটারই আপনি কপি করেন অ্যানিমেশন, কপি ট্র্যাক, ক্লোনার, অবজেক্ট, আর এই অফসেটের মধ্যে পেস্ট করবেন। 0-তে রেখা পেস্ট করিয়েন, কারণ 0 থেকেই আমি কপি করছি। পেস্ট ট্র্যাক। এবার আর ক্লোনারটাকে আই গেস আমার সিলিন্ডারের মধ্যে রাখা লাগবে না, জাস্ট বাইরে রাখলেও হবে। নাও লেটস সি। বুঝছেন, এত ইজি একটা জিনিস। আপনি চাইলে উল্টা ঘুরাতে চাইলে উল্টাও ঘুরাতে পারবেন, জাস্ট রিভার্স করতে হবে কি ফ্রেমটা, বুঝছেন? হ্যাঁ, আপনি রিভার্স করার জন্য জাস্ট এখানে সিলেক্ট করে দোনোটা কি ফ্রেমকে আলাদাভাবে সিলেক্ট করবেন, শিফট চেপে দোনোটাকে। সামটাইমস এরকম হয়, বুঝছেন, অনেক ইজি জিনিসের অনেক কমপ্লিকেটেড চিন্তা করতে করতে আমাদের হচ্ছে যে মানে সহজ কোনো সলিউশন মাথায় ঢুকে না। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, আমি শিফট F3 চাপতেছি আবার। এটাকে, এটা কিন্তু খুবই ইজি ছিল, বুঝছেন। কেন আমার মাথায় তখন কাজ করলো না আই ডোন্ট নো। হয়তো বা আমি চিন্তা করতেছিলাম অনেক কমপ্লিকেটেড অনেক কিছু, বুঝছেন, হয় মাঝে মধ্যে। যাই হোক, আমরা ক্লোনারে গেলাম, অফসেটে গেলাম, এখানের কি ফ্রেম দুইটাকে ধরে এখানে রিভার্স নামের কোনো অপশন কি আছে কিনা আই ডোন্ট নো, দেখতে হবে, অবশ্যই থাকা উচিত। স্প্লাইন টাইপ, ওকে, এডিটের মধ্যে কিছু আছে কিনা দেখেন। এখানেই আছে, কিন্তু আমি চাচ্ছিলাম এখানে করতে, তো এখানে থাকলে তো ওখানে অবশ্যই করা যায়,
বাট আমার আসলে এক্স্যাক্টলি মনে নেই এখানে অপশনটা কোথায় আছে। ও 300-তে না, কিন্তু এটা 270-এ হবে, মনে আছে তো নাকি? না, 300-তেই হবে, 300-তেই হবে, সরি 300-তেই হবে। আমরা মেইন সার্কেলটা তো 300-তেই করছি না? হ্যাঁ, মেইন সিলিন্ডারটাও 300-তে, ক্লোনারটাও 300-তে। আচ্ছা, সো আমরা যদি এখানে আমরা আরও কিছু ফ্রেম নিয়ে নিই ভালো হয়, লাইক 500 নিলাম। এখন ইজিলি এভাবে ধরতে একদম এই পর্যন্ত ধরবেন। দেখেন দোনোটা কি ফ্রেম সিলেক্ট হয়েছে, রাইট ক্লিক, অপশন, আরে এখানে তো একটা অপশন ছিল, তো অপশনের মধ্যে তো মনে হয় ছিল, কই গেল? এনিওয়ান নোজ? এখন আপনারা একটু সাজেশন দিতে পারেন যদি কারো জানা থাকে। রিভার্স অপশনটা দেখেন, এই যে এডিটের মধ্যে রিভার্স সিকোয়েন্স, হারামজাদা এতক্ষণ টাইম লাগাইছে। যাই হোক, একটু সরে গেছে সামহাউ, এটাকে ঠিক করে দিয়েন। 0 থেকে শুরু করলেই হয়ে যাবে। এইচ চাপতেছি যাতে জুম ইন হয়। জিরো থেকে নিয়ে আসলাম, 0 থেকে, ওকে। আরে হ্যাঁ, ওকে, 0 থেকে 270। আর সিলিন্ডার যেটা আছে সেটাকে উল্টায় দিতে হবে। ওটা নিয়ে আসেন এখানে, বা এখানেই এগেন সার্চ করে সিলেক্ট করে রাইট ক্লিক, এডিট, রিভার্স সিকোয়েন্স, অ্যাগেইন এটাকে একটু গুছিয়ে জায়গা মতো নিয়ে আসতে হবে। সো নাও লেটস সি, স্টেজ অন করে দিচ্ছি একবার এই সহ দেখি, হয়ে গেছে, কুল। দ্যাট ওয়াজ প্রিটি ইজি। এটা হুদেই এত টাইম লাগাইলো আমার। আমি ভিডিওটাও নোট করে রাখতেছি ইন কেস অফ যদি আবার কখনো লাগে, আপনাদেরও লাগতে পারে। সো আমার এই টিপসগুলো মনে রাখবেন অলওয়েজ, বুঝছেন? দিস আর ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, লাস্টে যেটা ছিল, প্রোডাক্টকে এলিগেন্ট বা হিউজ রূপে প্রকাশ করতে স্লো মুভমেন্ট ইউজ করা। আপনি দেখবেন যে কোনো বিল্ডিং, মসজিদ, এই টাইপের যখন আপনি বিরাট বিরাট মনুমেন্টকে আপনি অ্যানিমেশন করবেন, খুব স্লো মুভমেন্ট হবে। এতে ওই প্রোডাক্টটার হিউজ যে একটা ব্যাপার, ওই ব্যাপারটা আরও প্লেজেন্টলি আসে। একই কথা ছোট প্রোডাক্টেও কিছু কিছু ক্ষেত্রে ইউজ হয়, যেমন পারফিউম কিন্তু একটা এলিগেন্ট বিষয় না, ফ্রেগরেন্স। তো এটাকে কিন্তু খুব স্লো মুভমেন্টে একটা একটা ব্যাপার আছে না, মানে বুঝতে হবে আপনাকে, রাইট? অন্যদিকে ক্যামেরা মোবাইল বা টেক প্রোডাক্টগুলো সাধারণত একটু ফাস্ট মুভমেন্টই হয়, এবং মুভমেন্টের মধ্যে এই যে ইনভার্স ইজ যেটা, মানে ফাস্ট ঢুকবে, মাঝখানে থামবে, ফাস্ট বেরোয় যাবে, এই ধরনের মুভমেন্ট বেশি ইউজ করা হয়। আমরা অ্যানিমেশনস নিয়ে আরও হয়তো বা কথা বলবো সামনে, মনে হয় আরও ক্লাস আছে অ্যানিমেশনের। এরপরের ক্লাসটাই তো মনে হয়, হ্যাঁ, এই যে 17 নম্বর ক্লাসে ওই ধরনের অ্যানিমেশন কীভাবে করে, মানে ফাস্ট ইন ফাস্ট আউট, হ্যাঁ, এগুলো প্রোডাক্ট দিয়ে কীভাবে করে, এরকম আমরা চিপসের প্যাকেট এগুলো অ্যানিমেশন করে দেখার চেষ্টা করবো, অলরাইট? বাট ক্যামেরা নিয়ে মোটামুটি কথাবার্তা আমাদের আজকে শেষ। এখন এই পুরা ক্যামেরা অ্যানিমেশন নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আর নেক্সট দিন আপনারা এটা করে নিয়ে আসবেন। আজকে অনেকে হোমওয়ার্ক আনছেন, আমি হোমওয়ার্কের ফিডব্যাকগুলো দিচ্ছি। আর কেউ দিচ্ছে কিনা দেখি। অনেকে হোমওয়ার্ক দেয়ও না, আবার এটা মানে খুব সমস্যা। এখন আপনি হোমওয়ার্ক না দিলে আমার তো জোরাজুরি করার কিছু থাকে না এই জায়গায়। মানে এগুলো আপনারা তো সবাই বয়স এখানে ম্যাক্সিমামই আমার চেয়ে বড়ই হবেন, আপনারা তো নিজেদের ভালো বোঝার মতন বয়স হয়ে গেছে আপনাদের, তাই না? লাইটিং প্র্যাকটিস, মডেল টেক্সচার, এইটা কি? এটা কোত্থেকে আসছে? এটা ভাই আলাদা একটা ইফেক্ট, সিনেমা 4D দিয়ে দেওয়া যায়। কি ইফেক্ট এটা? স্কেচ এন্ড টুল এটা থেকে ওই কিছু সেটিংস আছে, ওখানে চেঞ্জ করলে এরকম আসে। কেন করছেন এটা? রিজনটা কি? দেখতে ভালো লাগতেছে। এটা কেমনে দেখতে ভালো লাগতেছে আই ডোন্ট নো। আমার কাছে তো আমি মনে হচ্ছে কি ভূতের মতন কিছু একটা দেখতেছি, গোস্টিং এর মতন আসতেছে, বুঝছেন? ভাই এই যে কোনটারই ওটা আপনার স্কেচ সামনে, এটা স্কেচও আসলে হয় নাই, মানে বুঝতে পারছেন? এটা স্কেচও হয় নাই। আমার মনে এটা না দিলেই ভালো লাগতো, অ্যাভয়েড করলেই ভালো হতো। আচ্ছা এমনি রেন্ডারিং লুকস গুড,
সুন্দর হয়েছে। রেন্ডার কিসে করছেন? রেড শিফটে। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। প্রবাবলি এটাতে রাফনেসটা আর একটু কমায়া যদি একটু ফিঙ্গারপ্রিন্টিং দিতেন, বা কনডেনসেশন একটা জিনিস আছে, কনডেনসেশন মানে ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা, হ্যাঁ ওটার একটা ম্যাপ দেওয়া যায়, কনডেনসেশন ম্যাপ আপনি সার্চ করলে গুগল অনেক পাবেন। ওটা দিয়ে রাফনেস দিলে মনে হবে যে ঠান্ডা পানি গলে গলে পড়তেছে, এরকম ইফেক্ট পাবেন। আচ্ছা ওভারঅল তাও বেশ সুন্দর হয়েছে, জাস্ট স্কেচের এটা বাদ দিয়ে। এটাও বেশ সুন্দর হয়েছে, হ্যাঁ খুবই সুন্দর হয়েছে, এটা খুবই রিয়েলিস্টিক টেক্সচার আছে। এটা আর একটু কমাইতে হবে, বেশি নোংরা হয়ে গেছে। প্রোডাক্ট রেন্ডার এত নোংরা দিলে আবার একটু ক্লায়েন্ট মাইন্ড করতে পারে, হ্যাঁ নোংরাটা একটু কমায়েন ডার্কটা। আর গোল্ডের এটাতে রিফ্লেকশন অনেক কম আসছে, এটা গোল্ড বা মেটাল সাবস্টেন্স থেকে ম্যাপ আইতা বসেছে ওই রিফ্লেকশন ইউজ করলে রিফ্লেকশনটা আসতেছে না। হ্যাঁ ওখানে রিফ্লেকশনটা সম্ভবত গ্লসিনেস নামে একটা অংশ আছে, ওইটার মধ্যে অ্যাড করতে হয়। সাবস্টেন্সের সাথে আমাদের এই যে সাবস্টেন্স থেকে টেক্সচারটা আইনা ওইটা মানে ম্যাপ কিভাবে অ্যাড করা হয় এটা কি দেখানো? না আমি নিজেও পারি না, এটা সত্য কথা, আমি সাবস্টেন্স পারি না। আপনি এটা ইউটিউবে একটু সার্চ করিয়েন, সাবস্টেন্স টু সিনেমা 4D রেডশিফট, অনেক ইয়া পাবেন ওখানে। অ্যালবিডো যেটা বলে ওইটা হচ্ছে এখানে ডিফিউজ, আর যেটা রিফ্লেকশন বা গ্লসিনেস আসে ওইটা মনে এখানে মেটালনেসের মধ্যে অ্যাড করা। এই দুইটা বুঝলেই বাকিগুলো আপনি এমনি পারবেন। আচ্ছা আমি কয়েকবার টিউটোরিয়াল দেখছিলাম, বাট আমি সাবস্টেন্সে আসলে কখনোই শিফট করিনি, আমার মোটামুটি সব কাজ রেড শিফটে হয়ে যায়, এই জন্য আর করা হয়নি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এখন ঘটনা হচ্ছে কি, মানে ক্যানের সাথে ইফেক্টটা যায় না, আপনাকে ইফেক্ট খালি জানলেই হবে না, বুঝতে হবে কোথায় অ্যাপ্লাই করব। এই ইফেক্টটা বেশি যায় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কাজকর্মের ক্ষেত্রে। আমার অনেক আগের করা একটা কাজ আছে, আপনাদেরকে দেখাইছি কিনা জানি না, দেখাইছিলাম নাকি ইনস্টাগ্রামের একটা কাজ এই ভরনাই ফ্র্যাকচার দিয়ে। এটা অনেক আগের কাজ, অত ডিটেইলড কাজ না, বাট কনসেপ্টটা সুন্দর ছিল। একটু অ্যাবস্ট্রাক্ট কাজ আবার যে দেখতেছে তার উপর ডিপেন্ড করে আসলে কাজ কত সুন্দর কিভাবে দেখতেছে তার উপরে ডিপেন্ড করে। আচ্ছা আসুক ওইটা একটু দেখি। এটা ভালো হয়েছে, জাস্ট অ্যানিমেশনের স্পিডটা আর একটু চেঞ্জ করলে, বাউন্সটা একটু ফাস্ট হলে এটা দেখতে আরো সুন্দর হতো, বাট তাও লুকস গুড। হ্যাঁ এক্সপেরিমেন্ট করছেন, আই অলওয়েজ লাভ এক্সপেরিমেন্টাল ওয়ার্ক। এটাও ভালো হয়েছে। আমি হইলে অবশ্য কি করতাম, এই যে আপনি থামায়া দিছেন, আমি থামাইতাম না, মুভমেন্টেই থাকতো, বাট মুভমেন্টটা স্লো হইতো, কখনো মুভমেন্ট থামাইতে হয় না, মুভমেন্ট স্লো হইতো, তখন এদিক দিয়ে ভুত করে বেরোলে আস্তে করে তখন নড়তেছে, তারপর আবার ভুত করে ঢুকে গেল, ক্যামেরা আবার ফাস্ট হয়ে গেল। কথা বুঝছেন? আমরা থামাইলে কিন্তু ওই জায়গায় জারিং লাগে, আমরা হালকা অ্যানিমেশনে রাখতে হইতো তখনও। বাট বাকি যেটা করছেন এটা ভালো হয়েছে। লাইটিংটা ভালো হয় নাই, এটা এখানে দেখতে ভালো লাগতেছে না লাইটিংটা। হ্যাঁ এগুলা তো আগের কাজ, ঠিক আছে, ওভারঅল লুকস গুড। বাট অনেকে হোমওয়ার্ক দিচ্ছেন না, কেন দিচ্ছেন না বলেন তো? এই যে এটা কিন্তু ভরনাই ফ্র্যাকচার দিয়ে করা, এই দেখেন এই গোলক, এটা দিয়ে কি বুঝাইছি এটা বুঝাই দিলে হয়তো বা বুঝতে পারবেন, বাট এমনি হয়তো বা মনে হবে যে কি এটা অ্যাবস্ট্রাক্ট কাজ। এটা তখন করছিলাম যখন ওই যে মাঝখান দিয়ে ছাত্র আন্দোলন হইলো না, বাস চাপা অনেক ছাত্র মারা টারা যাচ্ছিল, অনেকে বাস চাপা ইয়া করতেছিল, রাস্তায় নামছিল অনেক ছাত্ররা, তখন করছিলাম এই আর্টওয়ার্কটা, ভালোই অ্যাপ্রিসিয়েশন পাইছিলাম তখন। তো মানে সিচুয়েশন বুঝাইলে তখন আবার আর্টের মর্মটা বুঝে যায়। এটাও একটা অ্যাবস্ট্রাক্ট আর্টওয়ার্ক, এটার নাম দিছিলাম ফিয়ার, এটার নাম অর্থাৎ ভয়। এটার মধ্যে ভরনাই ফ্র্যাকচার আছে, ভরনাই ফ্র্যাকচারের উপরে সাবডিভিশন সারফেস দিলে এরকম গোল গোল লুক চলে আসে, বুঝছেন? বেজ মেশের মধ্যে ভরনাই ফ্র্যাকচার মারছি। হ্যাঁ ভিতরে একটা লাইট ঢুকাই দিছি চোখের মধ্যে, বুঝছেন? অ্যাবস্ট্রাক্ট কাজকর্ম করতে ভালোই লাগে মাঝে মধ্যে, এগুলো এলিমেন্ট 3D দিয়ে করা, বাট এটা আপনি ইজিলি আসলে ক্লোনারের মধ্যে দিয়ে করে ফেলতে পারবেন সিনেমা 4D থেকে করতে চাইলে। এইটা একটা অ্যাবস্ট্রাক্ট আর্টওয়ার্ক ছিল, এটার নাম ছিল ডিসকভার। মাঝে মধ্যে অ্যাবস্ট্রাক্ট আর্টওয়ার্কের কাজ করতে ভালোই লাগে, মজাই লাগে, বুঝছেন? হাউএভার
তা আপনারাও করতে পারেন। অ্যাবস্ট্রাক্ট আর্ট ওয়ার্কে তো টাকা পয়সা খুব একটা নাই, কিন্তু ওই যে মনের ক্ষুধা মিটে। একজন আর্টিস্টের জন্য পকেটের ক্ষুধা মিটাও যেমন জরুরি, মাঝে মধ্যে মনের ক্ষুধা মিটাটাও জরুরি হয়ে যায়। কি বলেন আপনারা, কথা কি ঠিক না ঠিক? হ্যাঁ, এইটাই, এই যে ভালো লাগাটাই আপনারা আসলে অনেক দূরে নেবে, বুঝছেন? ওই ভালো লাগাটা যদি না খুঁজে পান কেউ, তাহলে টিকে থাকাটা মুশকিল, বুঝছেন? একটা আর্টিস্ট ফ্রেন্ডলি একটা জায়গা, তো আপনাকে ওই প্যাশনটা থাকতে হবে যে একটা প্রজেক্ট কমপ্লিট করা, বা কমপ্লিটের চেয়ে বড় কথা হচ্ছে যে সুন্দর করে কমপ্লিট করা। হ্যাঁ, মানে ক্লায়েন্টকে কোনো রকম বুঝাই দিলাম কমপ্লিট, ওই কমপ্লিটের কোনো মানে নেই আসলে। ক্লায়েন্টের জন্য অনেক কাজই করি, বুঝছেন, কিন্তু স্যাটিসফ্যাকশন আসে না। স্যাটিসফ্যাকশন আসে ম্যাক্সিমাম পার্সোনাল প্রজেক্ট থেকে, বুঝছেন? নিজের মতন সময় নিয়ে আস্তে আস্তে করে করব, ওটার মধ্যে একটা মজা আছে। আচ্ছা, যাই হোক, এখানে অনেকগুলো ট্যাগ সম্পর্কে কিছুটা হালকা পাতলা বর্ণনা দেওয়া আছে। আজকে আমরা অনেকগুলো দেখছি অলরেডি। স্প্লাইনের দিকে যাবে, এটা হলো অ্যালাইন টু স্প্লাইন। আর অ্যালাইন টু পাথও অনেকটা ওইভাবেই কাজ করে। আপনি চাইলে সার্চ করে দেখতে পারেন ইউটিউবে, সিনেমা 4D অ্যালাইন টু পাথ কী কাজ করে বুঝে যাবেন। এটা বেসিক্যালি কি ফ্রেম দিলে দুই দিকে অটোমেটিক রোটেট করে। আমরা আফটার এফেক্টসে যেটা অটো ওরিয়েন্ট দিয়ে করি ওইটাই। ডিসপ্লে আর কম্পোজিটিং, এই দুটো আমাদের 20 নম্বর ক্লাসে আছে। এটা দিয়ে আমরা ওই যে ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনগুলোকে আফটার এফেক্টসে নিয়ে যেতে পারি। প্রোটেকশন ট্যাগ দিয়ে কি করে? প্রোটেকশন ট্যাগ দিলে এটা বন্ধ হয়ে যায়, লক হয়ে যায়, এটা কোনো দিকে আর নেওয়া যায় না। আর রেস্ট্রিকশন ট্যাগ দিলে যে কোনো নির্দিষ্ট এরিয়ার মধ্যে কোনো ডিফর্মারকে লক করে দেওয়া যায়। এটাও মনে হয় আমরা ওই দিন ভার্টেক্স ম্যাপের দিন দেখাইছিলাম। আর ভাইব্রেট ট্যাগ আর এক্সপ্রেসো ট্যাগ, ভাইব্রেট ট্যাগ দিলে অটো মুভমেন্ট হয়, অনেকটা আফটার এফেক্টসের উইগেলের মতন। হ্যাঁ, আর এক্সপ্রেসো ট্যাগ পুরাই আলাদা জিনিস, এটা আমাদের এই কোর্সের মধ্যে আমি বাদ দিছি। কয়েকটা কোর্সে প্রথম দিকে দেখাইছিলাম, কয়েকটা ব্যাচে ওদের ব্রেন ডায়রিয়া হয়ে গেছে, লিটারেলি পরের দিন পোলাপেন আসা বন্ধ করে দিছে, মানে এমন অবস্থা, অ্যাটেন্ডেন্স কমে গেছে আমার। পরে এটা বাদ দিছি, এটা একটু বেশি অ্যাডভান্স। আচ্ছা ভাই, আমাদের হচ্ছে পলিগন টুলস এর কাজ দেখানো যায়? কোনটার? পলিগন টুলস, যেটা হচ্ছে আপনার টাইনা আপনার মডেল মানে ইন্টারনেক্সে কমপ্লিট করে। ওইটা আসলে আমার খুব বেশি নলেজে নাই, বুঝছেন? এটা কাদের লাগে? এটা হলো যারা রিমেশ করে। এখন ওদেরও খুব একটা লাগে না, কারণ রিমেশার আছে তো। সিনেমা 4D এর আপডেটেড ভার্সনে খুবই জোস একটা রিমেশার আছে, ওইটার মধ্যে যে কোনো স্ক্যান মডেল দিলে খুব সুন্দর করে রিমেশ করে ফেলায়। এই রিমেশারটা ভালো, খারাপ না, বাট এটা প্রপারলি করে না। এটা ধরেন 90% ভালো মতন করতে পারে। এই যে এই রিমেশারটা, এটার মধ্যে কোনো স্ক্যান অবজেক্ট দিলে ও রিমেশ করে ফেলে, মানে পলি টপোলজিটা ঠিক করে ফেলে আর কি অটোমেটিক। হ্যাঁ, বাট এটার মধ্যে কিছু কিছু ফ্ল থাইকা যায়। আর যেটা হচ্ছে যে 2024-এ যেটা দিছে, ওটার মধ্যে আমি এখন পর্যন্ত ফ্ল পাইনি। আমি অনেক কাজে ইউজ করছি, এটা একদম প্রপার কাজ করে। আচ্ছা ভাই, আপনি যে প্লাগইনটা দিয়েছেন গোল্ড গরিলা কি জানেন এটা? হ্যাঁ হ্যাঁ, গ্রেসকুল গরিলা। হ্যাঁ, এটা কি আপনার সিনেমা 4D আপনার 24 এ কি ব্যবহার করা যাবে? হ্যাঁ হ্যাঁ, যাবে। আচ্ছা প্লিজ, ওকে থ্যাংক ইউ। ওকে, আমার 24-এও এটা লিঙ্ক করা আছে। আমি তো মনে হয় 24 দিয়েই দেখাইছিলাম আপনাদের, মনে নেই। আচ্ছা, 24 ওপেন হচ্ছে যখন, আমি একবার দেখাই দেবো, সমস্যা নেই। আর আপনাদেরকে ফাইল দিছিলাম কোনটা, লেট মি সি, টরেন্ট গ্রেস্কেল গরিলা। এই যে এটার মধ্যেই আপনারা দেখবেন, এই যে S25 থেকে 22 থেকে 25, এইটা হচ্ছে এখানে আছে প্লাগইনগুলো। এটার মধ্যে গেলে এই যে ভার্সন আপনি ইউজ করবেন সেটা নেবেন। আর যদি 2024 চান তাহলে বাইরে আছে, যে 2023 আছে এখানে। আচ্ছা, 2024টা কি এখানে? 2023-এরটা দিয়েই মনে হয় কাজ হবে। হ্যাঁ, 2023-এরটা দিয়েই মনে হয় কাজ হবে, আর না হলে CGPRC আছে 24-এরটা। এখন এই প্লাগইনগুলো আসলে এভাবে সবসময় আপডেটেড রাখা আমার একার পক্ষে ইম্পসিবল, বুঝছেন? এই জন্য আপনাদের বলি CGPRC কিনে রাখেন, যখন যে আপডেট আসবে নিজেরা নামায় নেবেন, এটাই বেস্ট। আমি ইন্ডিভিজুয়ালি আপনাকে বলতেছি না, এটা সবার জন্য। হ্যাঁ, এটা 100% অনেক বড় বড় একাডেমি আছে, এইটারে আলাদাভাবে সেল করে সাবস্ক্রিপশন, মাসে 900 টাকা। আমাদেরটা তো বছরে আমরা রাখছি 900 টাকা, বুঝতে পারছেন? তাও তো মানুষজন নিচ্ছে না। আমাদের স্টুডেন্টদের চাইতে স্টুডেন্টের বাইরের লোকজন বেশি নেয়। আমার টিভি চ্যানেলের সাথে মোটামুটি কানেকশন আছে অনেক, ওইখান থেকে অনেক অনেক লোকজন নিচ্ছে। কি একটা দুঃখজনক বিষয়। আমাদের স্টুডেন্টরা আমরা বললেও আবার খারাপ হয়ে যায়, মুশকিল, বুঝছেন?
এই জন্য আমরা আবার অত পুশও করতে পারিও না, আবার না বলেও পারি না, এমন একটা জায়গার মধ্যে আছি। বুঝছেন? এই যে আপডেটটা চলে আসছে, বুঝছেন, 7 মাস আগে আসছে। And এটা আমার মনে হয় কোথায় রাখছি ডাউনলোড করে আল্লাহ মালুম জানে, খোদা মালুম জানে, বুঝছেন। আচ্ছা, আমি ডাউনলোড করে রাখি, আপনাদের ওখানেও দিয়ে দিব আমি। কিন্তু এইভাবে আসলে আমি করে দিচ্ছি, বুঝছেন। বাট মানে ওই যে যেটা বললাম, এরকম অনেক কিছুই পাবেন যে রেগুলারই আপডেট হইতে থাকে। এখন ধরেন এই যে 2025 সালে তো চলে আসতেছে, অর্ধেক তো শেষ। এমনকি আবার 25 আসলে আবার 25-এ এটা আপডেট করা হবে আমার পক্ষে। ওইতে দেখা নিচ্ছে সেটা অলরেডি 7 মাস হয়ে গেছে আপডেট দিতে। হ্যাঁ, তারপর কখন ডাউনলোড হবে, কখন আপলোড করবো, কখন আবার আপনি ডাউনলোড করবেন, মানে বিশাল একটা হ্যাসেল। এই জন্য বলি যে নিজেদের কাছে থাকলে নিজেরাই প্রতিদিন ঘাটবেন। আমি তো সিজিপিআরস আর সিজিপার্সিয়াতে প্রতিদিন মিনিমাম একবার করে ঢুকি, বুঝছেন। ইনফ্যাক্ট কখনো যদি ঢাকার বাইরে যাই, বাড়িতে টাড়িতে বা ঘুরতে ঘুরতে যাই, সেক্ষেত্রেও কিন্তু আমি ঢাকায় ঢুকেই সবার আগে পিসিতে ঢুকে সিজিপিআরস আর সিজিপার্সিয়াতে ঢুকি, বুঝছেন। নতুন কি আসলো এটা দেখার জন্য, বুঝছেন। এটা একটা মজা, একটা এক্সাইটমেন্ট কাজ করে। এটা আমার এটা ডাউনলোড হচ্ছে না সামহাউ। জিয়াজি দুই হয়েছে আছে। আচ্ছা, এবার আপনাদের ওখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখান দিয়ে তো দেওয়া যাবে। এখান দিয়ে দিচ্ছি। ডেস্কটপ 05 কি রে ভাই, আমার গুগল ড্রাইভে তো পাচ্ছে না। 05 ট্রিপল কুইক একাডেমি 05 কোর্স রিসোর্সেস প্লাগইন গ্রেস্কেল গরিলা। ওকে, এন্ড দেন এখানে হচ্ছে এটা দিতে হবে না, এটাকে আমি রিনেম করে দিই তাহলে ভালো হয়। এখান থেকে রিনেম নিলাম, কপি, এখানে পেস্ট, জাস্ট 2023-এর জায়গায় 24। দেন এটাকে কপি করি এখানে। জি, আপলোড হচ্ছে। হ্যাঁ, ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে বলেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, বলেন। সেটা হচ্ছে যে আমার পিসি পাওয়ার সাপ্লাই ছিল হচ্ছে 350 ওয়াটের। আমি হচ্ছে জিপিইউ মানে নাই, তো দেখা গেছে আমি স্ট্যান্ডার্ডের রেন্ডার দিলে এটা রিস্টার্ট নিত পিসিটা। পরে আমি আজকে 750 ওয়াটের পাওয়ার সাপ্লাই লাগানোর পরেও এই প্রবলেমটা ফেস করতেছি। আসলে এটা কি জিপিইউ কারণে হচ্ছে? কি রেড শিফট অন করলে? না রেড শিফট না, স্ট্যান্ডার্ডেও আমি রেন্ডার মানে দিতে পারতেছি না। স্ট্যান্ডার্ড তো জিপিইউ তে ধরেই না। প্রবলেমটা আরেকবার একটু বলবেন। স্ট্যান্ডার্ডে রেন্ডার দিলেই পিসি রিস্টার্ট করে? হ্যাঁ রিস্টার্ট নিচ্ছে। পুরো পিসি রিস্টার্ট নিচ্ছে না, শুধু সিনেমা 40? না, পুরো পিসি রিস্টার্ট নিচ্ছে। বলেন কি? আপনার সিপিইউ কত, র‍্যাম কত বলেন? আমার হচ্ছে 16 জিবি র‍্যাম আর হচ্ছে সিপিইউ Ryzen 5। না, এই প্রবলেম তো হওয়ার কথা না। আপনি সিনেমা 40টা একবার রিইনস্টল করে দেখেন, মানে আনইনস্টল করে আবার ইনস্টল করে দেখেন। আচ্ছা, এই প্রবলেম তো হওয়ার কথা না। ভাই আমার একটা প্রবলেম, বলেন। আমি যদি সিনেমা 40তে আপনার কোনো বক্স নেই, বক্সটা নিয়ে স্কেলিং করতে যাই, তাহলে আপনার এক্স বরাবর অথবা ওয়াই বরাবর স্কেল হয়, কিন্তু ইউনিভার্সাল ভাবে যে স্কেলটা ওটা হয় না। আচ্ছা, ইটস ভেরি ইজি, দেখাই দিচ্ছি আমি। আচ্ছা, এই ফাইলটা কিন্তু যাচ্ছে না, বুঝছেন। এটা এইভাবে যাবে না, জিপ করে দিতে হবে। আমি জিপ করতেছি, জিপ করার পরে আপলোড করে দিচ্ছি। আমার গ্রেস্কেল গরিলাটা S24 আমি রিসেন্টলি আবার রিইনস্টল করছিলাম, এখানে লিঙ্ক করা নাই, নাহলে দেখাইতে পারতাম। এখানে আবার গোবোসগুলোও আসে, বুঝছেন। তো 2024-এরটা একটু ভালো আর কি, স্লাইটলি বেটার। আমার এটা ডিস্টার্ব করতেছে, যা ব্লার আসতেছে। আমি রিসেন্টলি আবার উইন্ডোজ দিব, উইন্ডোজ দিলে সব আশা করি সলভ হয়ে যাবে। কাল পরশু দিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি জিপ আপলোড করে দিলাম, হয়ে যাবে।
এই যে চলে গেছে, আপলোড হতে পারে যতক্ষণ লাগে। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, এস 2024 যেটা সিনেমা 40 এটা আপনি তো ক্র্যাক চালাচ্ছেন। হ্যাঁ, না আমার লাইসেন্স আছে বাট ক্র্যাকও আছে। আচ্ছা, আমরা তাহলে 2024 এর শিখে S24 এর শিখছি, এটার কোনো কারণ? 2024-এর লেআউট পুরো আলাদা, দেখলেন না? লেআউট পুরো আলাদা, বাইরের আর অন্য কোনো টিউটোরিয়ালের সাথে মিল পাবেন না, রিসোর্সেস পাবেন না। এই জন্য S24-এ শেখা ভালো। S24-এ শিখলে আপনার আপডেট করতেই পারবেন, এটা সমস্যা নেই। বুঝতে পারছেন? আপনারা যারা অ্যাডোবির প্রোডাক্ট চালা আসছেন তারা তো বুঝেনি কি এমন আপডেট আসে। এক ভার্সনের থেকে এক ভার্সনে এমন আহামরি কোনো আপডেট আসে না, বুঝছেন? ওই লেআউটটা পুরো চেঞ্জ করে দিয়ে ঝামেলা করে ফেলছে। এরকমও শুনছি, মানে মানুষজন কিরকম ভাবে চিন্তা করে আল্লাহ মালুম, খোদা মালুম। বাইরে গিয়ে অনেকে আবার বলে যে আরে ফিরোজ ভাই অনেক আউটডেটেড মডেল দিয়ে কাজ শিখায়। আরে ভাই তুমি কাজ শিখতে আসছো, তুমি মডেল দিয়ে চিন্তা করতেছো কেন? তোমার হলে কি আমি যদি আউটডেটেড মডেল দিয়েও যদি ফার্স্ট ক্লাস কাজ শিখাইতে পারি, তোমার মডেল দিয়ে কি করবা তুমি? 2024 তুমি এর চেয়ে বেটার শিখতে পারবা? শিখো তাহলে, দেখি কে আছে 2024 দিয়ে এর চেয়ে বেটার কোনো কাজ শিখায়। আমি তো দেখি নেই কাউরে, বুঝছেন? তো এবং আরও বরং কথা হচ্ছে, আমরা তো তবু S24-এ শিখাচ্ছি। আমাদের অনেক বড় কম্পিটিটর একজন আছে, আপনারা হয়তো কেউ কেউ নাম শুনছেন, আমি নাম বলবো না। তারা এখন R19 দিয়ে শিখাচ্ছে, বুঝছেন? তো ওরা R19-এর উপরে আর উঠেই নেই। R19-এর পরে কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, বিশেষ করে R20 মডেলে পুরো মোগ্রাফ সিস্টেমকে রিভ্যাম্প করা হয়েছে। তো ওইটা কিন্তু একটু বেশি আউটডেটেড, কিন্তু R19-এ অনেক প্লাগইন সাপোর্ট করে, যেটা R20 থেকে আর করে না। পুরো প্লাগইন সিস্টেম ডিফারেন্ট হয়ে গেছে, বুঝছেন? ওই জন্য হয়তো তারা R19-এ শেখাচ্ছে। তারাও ভালোই শিখাচ্ছে, নট ব্যাড। দিন শেষে কাজ নিয়ে হলো কথা। ভার্সন তো একদম সবচেয়ে লেস ইম্পর্টেন্ট জিনিস হলো গিয়ে ভার্সন। আরেকটা লেস ইম্পর্টেন্ট জিনিস হলো রেন্ডারার। মেইন হচ্ছে আপনার কাজের কোয়ালিটি, যে দেখতে সুন্দর হইতে হবে, যেটা দিয়েই করেন। হ্যাঁ বলেন। শাহরুল ইসলাম ভাই কিছু বলবেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এরপর থেকে আজকের পর থেকে 10 তারিখ অবধি ভাইয়া একটু ক্লাসে জয়েন দিতে পারবো না, আমি তো ঢাকা যাবো, তো এক্সাম ছিল। আচ্ছা, আমি রোল নাম্বার 5 আসছে পরে আমি প্রেজেন্ট দিলাম। রোল নাম্বার 6 আসছে পরে। আপনি যে বললেন শাহরুল ভাই, আপনার কত রোল? রোল কত? আমার 40। 40 আবিদুর রহমান ভুইয়া। জি ভাইয়া। আচ্ছা দিলাম। শাহরুল ভাইয়ের রোল কত? 06 ভাইয়া প্রেজেন্ট। আচ্ছা, আপনি এরপরে তাহলে কয়টা ক্লাস? 10 তারিখ পর্যন্ত 2টা ক্লাস। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমি 3টা ক্লাস পর্যন্ত এক্সকিউজ দিয়ে রাখলাম। এরপরের গুলা কিন্তু আবার করতে হবে, হ্যাঁ? আর রেকর্ডিং ভিডিও দেখতে থাকবেন ওগুলা। আর কেউ আসছেন পরে আসছেন, প্রেজেন্ট দেন নাই এমন কেউ আছেন? ভাইয়া 31। এরপর থেকে লেট করবেন না, হ্যাঁ? 10 মিনিটের পরে আমি ক্লাস বন্ধ করে দিব, মানে ক্লাসে ঢুকার এয়া বন্ধ করে দিব, বুঝছেন? অবশ্য আমি নিজেও আজকে একটু লেট হয়েছে, দুঃখজনক। না না না, হ্যাঁ ওটা তো অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে। এরকম যদি ইনকেস কোনো একটা ক্লাস এদিক সেদিক হয়, এটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব আমি গ্রুপ চ্যাটে। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করি। আমার প্রবলেমটা কি প্রবলেম? একটা বক্স নিয়ে স্কেল করলে আপনাদের x y বরাবর স্কেল হয়, ইউনিভার্সাল ভাবে স্কেল। ওকে, দেখেন প্রবাবলি যেটা হয়ে আছে, দেখেন আমি একটা কিউব দিলাম। নর্মালি স্কেল করলে কিন্তু এটা ইউনিভার্সালি হয়, হ্যাঁ? বাট আপনি এখানে অবজেক্ট মোডে নিয়ে রাখছেন। অবজেক্ট মোডে নিলেও আপনি বাইরে ক্লিক করে ধরলে ইউনিভার্সাল হবে, কিন্তু এক সাইডে ধরলে শুধু এক সাইডে হবে। আর এখানে আমি অবজেক্ট মোড চেঞ্জ করছি, তারপর মডেল মোড, যদি মডেল মোডে আসেন তাহলে বাইরে ক্লিক করবেন, নট যে কোনো অ্যাক্সিসে ধরলে তো অ্যাক্সিসই হবে, বুঝছেন? বাইরে ক্লিক করে ভাই না, তাহলে স্ক্রিন শেয়ার দেন, দেখতে হবে। আচ্ছা বাবা, আমি এটা হয়তো ডিলিট করে দিয়েছি এটা। আপনি আবার ট্রাই করে আরেকটা কোশ্চেন, এই যে পং ট্যাগটা কি? যে পিওএনজি এই ট্যাগটা কি সেটা? কি নাম? কি নাম? পিওএনজি যে কিউব যে লেয়ারটা ফং ট্যাগ। হ্যাঁ, এইটা জাস্ট একটা শেডিং এর ট্যাগ, এটা এত ইম্পর্টেন্ট কিছু না। হ্যাঁ হ্যাঁ, এটা এত ইম্পর্টেন্ট কিছু না, এটা না দিলেও দেখেন
ওই যে শেডিংটা চেঞ্জ হয়ে যায়, অ্যাকচুয়াল মডেলে তো আমার কিছু চেঞ্জ হয় না, বুঝছেন? ও আচ্ছা এই, ওকে ভাই আচ্ছা ঠিক আছে, আমরা আজকে তাহলে ক্যামেরা অ্যানিমেশনের সব কিছু শিখলাম। সঙ্গে